অনেকদিন পর। স্যার ভালো আছেন না? কয়টা ক্লাস হয়েছিল এবং কি কি পড়ানো হয়েছিল? স্যার আপনার সম্ভবত দুটো ক্লাস হয়েছিল। মানে 2 দিন? জি স্যার। লাস্ট ডেতে স্যার আমরা স্যালারি শিটটা করেছিলাম কিছুটা। মানে স্যালারিটা কি কমপ্লিট হয়েছিল কিনা? স্যালারিটা বেতন হতে হয়, ভাড়া হতে হয়, এইসব বিষয়ে একটু স্যার আজকে যদি একটু ওভারভিউ করে দিতেন তাহলে হয়তো আমাদের বুঝতে মানে সামনে বুঝতে সুবিধা হতো, যদি আপনার কোনো প্রবলেম না থাকে স্যার। না, প্রবলেম কি? প্রবলেম থাকবে কেন? ওকে স্যার। না, এখন পরিষ্কার করে বলেন, মানে স্যালারি থেকে, মানে বেতন থেকে আয় যেটা, এটা কি শেষ হয়ে গেছিল না? আর আপনি এমপ্লয়মেন্ট শেষ করে হাউস রেন্টের স্লাইডটাও দেখাইছিলেন। আচ্ছা, ইনকাম ফ্রম এই ও রাইট, বাড়ি, জি হ্যাঁ, স্যার। বাড়ি ভাড়া থেকে আয়, ওটাও শেষ হয়ে বাড়ি গেছে। ভাড়া থেকে, জি স্যার। হ্যাঁ, তাহলে তো 2টা হেড আমাদের শেষ হয়ে গেছে। জি স্যার, দুটো হেড শেষ হয়ে গেছে। বুঝছি। ঠিক আছে, আমরাও দরকার হয় আপনার আবার রিক্যাপিটুলেট করা যাবে, ওটাতে সমস্যা নেই। কিন্তু হেডস অফ ইনকাম গুলো আমরা প্রথমে দেখি। প্রথম হলো ইনকাম ফ্রম স্যালারি, স্যালারি বা এমপ্লয়মেন্ট একই কথা। আর একটা হচ্ছে ইনকাম ফ্রম প্রপার্টি, বিশেষ করে হাউস প্রপার্টি, বাড়ি ভাড়া আয়। তো এইভাবে আমরা আস্তে আস্তে দেখতে থাকি, তারপরে দেখা যাক। আমাদের 7টা হেড, 3 নম্বর হেডটা কি? এগ্রিকালচার? মনে নাই? স্যার এগ্রিকালচার। স্যার কৃষি খাত হতে হয়। ওই তো এগ্রিকালচার, কৃষি তো এগ্রিকালচার। আচ্ছা, বুঝতে পারছি, আমি দেখি, আমি আমার মতো দেখতেছি। আচ্ছা, আমার এই শিট গুলো কি নিয়ে গেছেন আপনি? জি স্যার, নিয়েছি। আচ্ছা, দিছেন সবাইকে? জি স্যার, আমি সবাইকে প্রোভাইড করে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওই স্যালারি ট্যাক্স যেটা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, এটা আপনি বললেন যে মানে আরেকবার দেখানোর জন্য, একটু দেখেন, মানে 5 মিনিট দেখলেই আপনি বুঝতে পারবেন যে কি পড়ানো হয়েছে। স্যালারির একটা ডেফিনেশন পড়ানো হয়েছিল, এবং ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টের মধ্যে কি কি আসবে সেটা পড়ানো হয়েছিল। স্যালারি যদি ডিউ থাকে, স্যালারি এরিয়ার থাকে ইত্যাদি। শেয়ার স্কিম থেকে যদি আসে, সেটাও আপনার ইনকামের মধ্যে আসবে। আর শেয়ার বেসড পেমেন্টের একটা বিষয় ছিল, যদি কোনো কোম্পানি চাকরিজীবীকে, মানে যে এমপ্লয়িকে যদি কোনো শেয়ার দিয়ে থাকে, মালিকানা দিয়ে থাকে, তাহলে সেটাও তার পার্ট অফ স্যালারি হিসেবে গণ্য। আর পারকুইজিটের একটা ডেফিনেশন এখানে দেয়া ছিল যে একজন এমপ্লয়ার একজন এমপ্লয়িকে বেতন ভাতা বাবদ যা যা দিয়ে থাকেন, তার ভিতরে এইগুলো বাদে বাকি সব পারকুইজিট। তো স্বাভাবিকভাবেই এগুলো বাদে কি থাকে? এগুলো বাদে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, এই বিভিন্ন ভাতা দিয়ে হলো মূলত পারকুইজিট। তো এই পারকুইজিট কোনো কোম্পানি বা কোনো এমপ্লয়ার কোনো এমপ্লয়িকে 10 লক্ষ টাকার বেশি দিতে পারবে না, এটা নিয়ম। যদি 10 লক্ষ টাকার বেশি দেয়, তাহলে এমপ্লয়ির কোনো ক্ষতি হবে না, কিন্তু ক্ষতি হবে কোম্পানির বা এমপ্লয়ারের ক্ষতি হবে। কি ক্ষতি হবে? সেটা হলো যে 10 লক্ষ টাকার বেশি যদি বছরে দিয়ে থাকে, তাহলে যতটুকু বেশি দিচ্ছে ততটুকু কোম্পানির ইনডাইরেক্ট ইনকাম হিসেবে গণ্য হবে, এবং ওটার উপরে তাকে ট্যাক্স দিতে হবে। মানে তার অর্থ হলো তার এক্সপেন্ডিচারের উপরে ইনকাম ট্যাক্স দিতে হবে। তো যাই হোক, এটা একটা নিয়ম, এটা এবং এটা নিয়ে ডিবেট আছে যে কেন এইটা এরকম ট্যাক্স কেন দিতে হবে, কি অন্যায় করছে কোম্পানি।
একজন এমপ্লয়িকে কি 10 লাখ টাকার বেশি পার পিজি দিতে পারবে না? সে যদি দেয় তাহলে সরকারের কি অসুবিধা? তো যাই হোক, এগুলো নিয়ে অনেক ডিবেট আছে, মামলা মোকদ্দমাও আছে, সেগুলো আমরা বাদ দেই, আমরা নিয়মটা শিখে নেই। সেটা হলো কি বললাম নিয়মটা, যে কোনো কোম্পানি বা কোনো এমপ্লয়ার তার কোনো এমপ্লয়িকে বছরে 10 লক্ষ টাকার বেশি পার পিজি দিতে পারিবে না। তো যদি দেয়, ধরেন 12 লাখ টাকা পার পিজি দিছে, তাহলে কি হবে? ওই যাকে পার পিজি দিছে, পার পিজি মানে বেতনের অংশ আর কি, তো তার কোনো ক্ষতি হবে না, মানে তার অ্যাজ ইউজুয়াল ট্যাক্স হবে। 10 লক্ষ টাকা বেশি দিল না কম দিল ওতে তার কিছু যায় আসে না, কিন্তু মানে এমপ্লয়ারের যায় আসে। এমপ্লয়ার যদি 10 লক্ষ টাকার বেশি দিয়ে থাকে, যতটুকু বেশি দিল ততটুকুর উপরে কোম্পানিকে, ওই কোম্পানিকে বা ওই এমপ্লয়ারকে ওইটার উপরে ট্যাক্স দিতে হবে, ইনকাম ট্যাক্স দিতে হবে, মানে একটা বেহুদা এই ট্যাক্সটা দিতে হবে। এই তো যাই হোক, এটা নিয়ে বললাম ডিবেট আছে এবং এটা নিয়ে মামলা মোকদ্দমাও লেগে আছে যে কেন দিতে হবে, কি অন্যায় করছে সে, তাই না? এগুলো আছে। যাই হোক, এটা এখন আজকে এই পড়ার আজকে আমরা কিন্তু ইনকাম ফ্রম বিজনেসে যাব, তো সুতরাং সেখানে কিন্তু এটা লাগবে। উম, যদিও স্লাইডটা দেখানো হচ্ছে এখন স্যালারিতে, কিন্তু আসলে স্যালারির সাথে এই পারকুইজিটের কোনো সম্পর্ক নাই। সম্পর্ক হলো আপনার ওই ইনকাম ফ্রম বিজনেস, অর্থাৎ বিভিন্ন কোম্পানির বিজনেস ইনকামই হলো মূল ইনকাম, তো সেইখানে হিট করবে এটা। স্যার, হ্যাঁ, বুঝতে পারছেন? জি স্যার, পারকুইজিটের পারপোজটা কি, মানে চিকিৎসা বাবদ নাকি অন্য কোনো জিনিস উপলক্ষে? না না, এটা পারকুইজিট যদি আপনি দেন, গুগল সার্চ দেন বা কোনো মিনিং দেখেন, তাহলে দেখবেন যে ইনডাইরেক্ট বেনিফিট। একজন এমপ্লয়িকে তাকে তো বাঁচতে হবে, সে তো চাকরি করে, তো তাকে বাড়ি ভাড়া ভাতা, যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা, আপ্যায়ন ভাতা, বিভিন্ন ধরনের ভাতা দিয়ে কোম্পানি দিয়ে থাকে তার চলার জন্য, মূল মূল বেতনের বাইরে। তারপরে ঈদের সময় বোনাস দিয়ে থাকে ইত্যাদি আর কি। তো এগুলো কমন, এগুলো আপনি নিজে চাকরিতে যখন জয়েন করবেন আপনি বুঝবেন, যে যখন চাকরিতে জয়েন করবেন তখন দেখবেন যে আপনার বেতনের একটা ব্রেকআপ থাকে। তো এই ব্রেকআপের মধ্যে ওই যে অ্যালাউন্স গুলো, এগুলো হলো পারকুইজিট। পারকুইজিট মানে হলো ইনডাইরেক্ট বেনিফিট, মানে ক্যাশ অন নন ক্যাশ বেনিফিট। তো এইগুলোর বেলায় বলা আছে যে কোনো কোম্পানি তার কোনো এমপ্লয়িকে যদি বেতন ভাতা দিয়ে থাকে, তার ভিতরে ভাতা গুলো যোগ করলে যদি 10 লক্ষ টাকার বেশি হয় বছরে, তাহলে ওই যতটুকু বেশি ততটুকু কোম্পানির ইনকাম হিসেবে গণ্য হবে এবং ট্যাক্স দিতে হবে, সোজা কথা আর কি। মনিরুল বলেন কি? স্যার, মেডিকেল অ্যালাওয়েন্সের ট্রিটমেন্টের ক্ষেত্রে অ্যাকচুয়াল মেডিকেল অ্যালাওয়েন্স বা অ্যাকচুয়াল মেডিকেল এক্সপেন্স থাকলে ওইটার ট্রিটমেন্টটা কিভাবে হয়? কোনো মানে ওটা কোনো ট্রিটমেন্ট নাই, মানে আপনি তো মানে চাকরিজীবী হিসেবে কোশ্চেন করতেছেন। হ্যাঁ স্যার। ওর কোনো মানে মেডিকেল অ্যালাউন্স আপনাদের পড়ানো হয়েছে, আজকেও পড়াবো দরকার হয়। সেটা হলো একজন চাকরিজীবী সে যা বেতন ভাতা পায় তার 1/3 অথবা 4.5 লাখ, এর ভিতরে যেটা কম ওইটুকু মানে করমুক্ত, বাকিটার উপরে ট্যাক্স হবে। এখন কথা হলো আমি চাকরি করি, আমি যেখানে চাকরি করি সেখান থেকে আমি মেডিকেল অ্যালাউন্স পাই, কিন্তু আমার শরীর স্বাস্থ্য, ধরেন মেডিকেল অ্যালাউন্স পাই আমি 3 লাখ টাকা, কিন্তু আমার শরীর স্বাস্থ্য এত ভালো যে আমার একটা প্যারাসিটামল খাইতে হয় না, পুরো 3 লাখ টাকায় আমার বেঁচে যায়। অথবা ধরেন 50,000 টাকা খরচ হচ্ছে, বাকি 2.5 লাখ টাকার উপরে কি আমাকে ট্যাক্স দিতে হবে? নো। আমি যে মেডিকেল ভাতা পাবো এটা মেডিকেল পারপাসে ব্যয় হোক আর না হোক, হয় হোক, তাতে কিছু যায় আসে না। আপনার ফর্মুলা দিয়ে অঙ্ক করা যে বছরে আমার 4.5 লাখ টাকা পর্যন্ত করমুক্ত, সমস্ত ভাতা দিয়ে মিলে 1/3 অথবা 4.5 লাখ। ওকে স্যার। সুতরাং আমি যে ভাতা পেলাম, আমি বাড়ি ভাড়া ভাতা পেলাম, ধরেন হাউস রেন্ট অ্যালাউন্স পেলাম, এখন আমি শ্বশুর বাড়ি থাকি না নিজের বাড়ি থাকি না গাছতলায় থাকি তাতে কিচ্ছু যায় আসে না। যে বাড়ি ভাড়া পেলাম এই বাড়ি ভাড়া আমি বাড়ি ভাড়ার পিছনে ব্যয় করলাম কি করলাম না, বা নিজের বাড়িতে থাকলাম, তাতে কিচ্ছু যায় আসে না। বুঝতে পারছেন? জি স্যার। তো এখানে আরো বলা ছিল যে কোনো কোম্পানি তার কোনো এমপ্লয়ির 5টা অপারেশন বাবদ, সার্জারি বাবদ যদি খরচ করে এনি অ্যামাউন্ট, ওটা তার পারকুইজিটের অন্তর্ভুক্ত হবে না।
সেটা হলো হার্ট, লিভার, কিডনি, চোখ, ক্যান্সার, এই 5টা। হুম, এই আর কি। আর 2 নম্বরে বলা আছে যে ট্রাভেলিং অ্যালাউন্স, যেটা ওইটা যদি সত্যি সত্যি ট্রাভেল পারপাসে ব্যয় হয়ে থাকে তাহলে ওখান থেকে 1 টাকাও স্যালারি হিসেবে গণ্য হবে না। আর 3 নাম্বারটা তো এইমাত্র বললাম যে একজন চাকরিজীবী সে সারা বছর যে বেতন ভাতা পায় আহ সেখান থেকে 4.5 লাখ বা 1/3 যেটা কম সেটুকুর উপরে ট্যাক্স দিতে হবে না। এই আর নিচে হলো সরকারি চাকরিজীবীদের জন্য সব মাপ, তাদের শুধু মূল বেতন এবং বোনাসের উপরে ট্যাক্স দিতে হবে, আর বাকি সমস্ত ভাতা দিয়ে করমুক্ত। তাদের বেলায় কিন্তু 4.5 লাখ টাকার ওই নিয়মটা আবার প্রযোজ্য নয়। মানে বেসরকারি চাকরিজীবীদের জন্য 3 নাম্বার আর সরকারি চাকরিজীবীদের জন্য 4 নাম্বার। এই ঠিক আছে, এগুলো বলানো হয়েছে, এগুলো সব বলানো হয়েছে। আচ্ছা স্যার, ট্রাভেল অ্যালাউন্সটা যে ওখানে ধরেন আমার 20,000 টাকা বেঁচে গেল, আমার খরচ হয় নাই, হ্যাঁ, তো ওই টাকা তো ট্যাক্সেবল নাকি? কারেক্ট, কারেক্ট। জি স্যার, থ্যাংক ইউ। যদি আমি সত্যি কথা বলি আর কি, জি স্যার, বুঝতে পেরেছি। কেউ তো সত্যি কথা বলে না, বলে আমি যা টিএ দিয়ে পাইছি সব খরচ হয়ে গেছে। আর জি খরচ স্যার। খরচ করছি বিধায় তো আমি ওই পরিমাণ টিএ বিল তুলছি, আসলে খরচ হয় নাই, পকেটে রয়ে গেছে, বেঁচে গেছে, মানে এই কথা কেউ বলে না। আজ পর্যন্ত এরকম সত্যবাদী পাই নাই, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এগুলো পড়ানো হয়েছে। সেটা হলো যে বিনিয়োগ ভাতা কতটুকুর উপরে আপনি পাবেন। আপনাদের কিন্তু একটা অঙ্ক আসে, এমনিতে এমসিকিউর উপরই পরীক্ষা হয়, কিন্তু অঙ্ক কিন্তু আসে। তো এগুলা যখন যেটা পড়ানো হবে তখন তো আপনাদের গত ক্লাসগুলোতেও আমি কিছু কিছু এমসিকিউ বলছি, তাই না? ট্যাক্সের রেটটা তো আপনি জানেন, তো ছোট্ট একটা ট্যাক্সের ক্যালকুলেশন যদি দেয়া হয় আপনার পারার কথা, তাই না? জি স্যার। জি স্যার। কারণ আগের ক্লাসে দিছিলাম না একটা স্যালারির অঙ্ক। স্যার, স্যালারি একটা অঙ্ক করিয়ে দিয়েছিলেন স্যার। স্যালারি একটা অঙ্ক করাইছেন স্যার। তাইলে গভর্নমেন্ট স্যালারি আলাদা, গভর্নমেন্ট স্যার এমপ্লয়মেন্ট আলাদা আর প্রাইভেট আলাদা করে করেছে। হুম, আচ্ছা এখন দেখেন রেন্টাল ইনকাম, এটাও সম্ভবত পড়ানো হয়ে গেছে। সেটা হলো বাড়ি ভাড়া ইনকাম, যেটা যে একটা বাড়ি যদি ভাড়া দেয়া হয় তাহলে সেই বাড়ি থেকে কিভাবে ইনকাম মানে কম্পিউট হবে। বাড়ির মালিকের হাতে ট্যাক্স হবে, নিজের বাড়িতে নিজে থাকলে কোনো ট্যাক্স দিতে হয় না। অ্যানুয়াল ভ্যালুর ডেফিনেশন করানো হয়েছিল যে ভাড়া দেওয়া প্রপার্টির ক্ষেত্রে। এখন এই যে ফর্মুলাটা, এইটাই ইম্পর্টেন্ট, যে রেন্টাল ভ্যালু আপনি কিভাবে ক্যালকুলেট করবেন। এটা একটা ফর্মুলা, যে ওই বাড়ির যে বার্ষিক মূল্য প্লাস যদি বাড়িওয়ালা ভাড়াটিয়ার কাছ থেকে কোনো আগাম নিয়ে থাকে মাইনাস প্রিভিয়াস অ্যাডভান্স রেন্ট যতটুকু সমন্বয় হয়েছে ওইটা বাদ দিয়ে মাইনাস ভ্যাকেন্সি অ্যালাউন্স যদি বাড়ি খালি থাকে সমান সমান হবে রেন্টাল ভ্যালু। এই আর নিচে একটা কথা বলা আছে, কোনো বাড়িওয়ালা যদি দেখে যে তার বাড়ি 2-3 মাস খালি ছিল, ভাড়া হয় নাই, তাহলে প্রতি মাসে কিন্তু মানে ডিসিডির কাছে তা জানাতে হবে লিখিতভাবে যে আমার বাড়ি খালি বা আমার ফ্ল্যাট খালি, এখনো ভাড়া হয়নি ইত্যাদি। আর এইটা হলো একটা স্ট্যাটুটরি ডিডাকশন, যে বাড়িওয়ালারা যে বাড়ি ভাড়া দেয় কিন্তু বাড়ির কিছু মেইনটেনেন্স থাকে, সেই রিপেয়ার এবং মেইনটেনেন্স এর জন্য তারা একটা খরচ পায়। পুরা যে বাড়ি ভাড়াটা যে দিল, যে পরিমাণ টাকা ভাড়া পায় পুরোটার উপরে ট্যাক্স দিতে হয় না, এই কিছু টাকা খরচ রিপেয়ার এবং মেইনটেনেন্স বাবদ সে বিয়োগ পায়। সেটা হলো যদি রেসিডেন্সিয়াল পারপাসে ভাড়া হয় তাহলে রেন্টাল ভ্যালু 25%, আর যদি কমার্শিয়াল পারপাসে ভাড়া হয় তাহলে রেন্টাল ভ্যালুর 30%। আর এই দুইটা বাদে অন্য কোনো পারপাসে যদি ভাড়া দেওয়া হয় তাহলে আপনার 10%।
এছাড়াও এই খরচগুলো কিন্তু মানে বাদ পাওয়া যায়, মানে জমির খাজনা, তারপরে ফায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ইত্যাদি ইত্যাদি। এই এটা হলো টিডিএস, অর্থাৎ কোনো কমার্শিয়াল ভাড়ার ক্ষেত্রে বাড়িওয়ালাকে ভাড়া দেওয়ার সময় যদি এরা হয় ভাড়াটিয়া, এই 19টা, 1 2 3 4 5 6, এই 19টা প্রতিষ্ঠান যদি কোনো ভাড়া নিয়ে থাকে কোনো বাড়িওয়ালার কাছ থেকে, এবং সেই ভাড়া দেওয়ার সময় বাড়িওয়ালাকে 5% ইনকাম ট্যাক্স কেটে দিতে হবে। এটাও পড়ানো হয়েছিল। আপনার মনে আছে যে মসজিদের সামনে যে 2টা দোকান থাকে, তো সেই দোকান থেকে যে মসজিদ কমিটি ভাড়া তোলে সেটা উপরে কোনো ট্যাক্স দিতে হয় না। এই জন্য বলা হয় যে রিলিজিয়াস বা চ্যারিটেবল ট্রাস্টের বাড়ি ভাড়া ইনকামটা সম্পূর্ণ করমুক্ত। বুঝলাম না? জি স্যার। এই তাইলে এই যে ধরেন বেতন থেকে আয় আর হচ্ছে বাড়ি ভাড়া থেকে আয়, এই 2টা তো মোটামুটি কমপ্লিট। এখন আসেন কৃষি থেকে আয়, ইনকাম ফ্রম এগ্রিকালচার। তো এগ্রিকালচার যেটা, এগ্রিকালচারে খুব এটার কোনো শীট নাই, এগ্রিকালচার এমন কোনো আহামরি ইম্পর্টেন্ট কোনো কিছু না। তো এগ্রিকালচারের ব্যাপারে 2-1টা কথা বলি। সেটা হচ্ছে যে আচ্ছা, এগ্রিকালচার ইনকামের ব্যাপারে মানে 2-3টা কথা খুব গুরুত্বপূর্ণ, মানে অন্যগুলো তেমন না। যেমন একটা কথা হলো যে যদি ভ্যালু অফ ক্রপস, অর্থাৎ যে ফলন হয় কৃষকের, সেটা থেকে লেস কস্ট অফ প্রোডাকশন সে 60% পায় যদি বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন না করে। ধরেন কথার কথা যে ধানের যে পরিমাণ ফলন হলো তার বাজার মূল্য হচ্ছে 10 লাখ টাকা একজন কৃষকের, ঠিক আছে? তাহলে তার উৎপাদন খরচ কত হবে? উৎপাদন খরচ হবে মানে 60%-এ 6 লাখ টাকা। তার মানে বাকি 4 লাখ টাকা হচ্ছে তার এগ্রিকালচারাল ইনকাম। এটাই হচ্ছে তার ইনকাম ফ্রম এগ্রিকালচার, মানে ট্যাক্সেবল ইনকাম। হুম, ঠিক আছে। ইয়েস স্যার। এইটা একটা কথা, কমন কথা। আপনার এমসিকিউ, আপনার পরীক্ষাতে হবে এমসিকিউতে। তো এইখানে একটা জিনিস আপনি দেখেন, সেটা হলো যদি এই কোশ্চেনটা হতে পারে, সেটা হলো কোনো কৃষক যদি হিসাবের খাতাপত্র সংরক্ষণ না করে, সেক্ষেত্রে সে কস্ট অফ প্রোডাকশন বাবদ, উৎপাদন ব্যয় বাবদ কত পার্সেন্ট সে খরচ হিসাবে বাদ পাবে। সেটা হলো যে আপনার 40%, 50%, 60%, 70%, এর কোনটা কারেক্ট? বুঝতে পারছেন? স্যার প্রশ্নটা একবার একটু বলবেন? কোন কৃষক সে যে ধান উৎপাদন করলো, চাষি, একজন চাষি বা কৃষক, সে যা ফলন উৎপাদন করবে, সে ফলনের যে বাজার মূল্য, আপনি কৃষি আয় কিভাবে নিরূপণ করবেন? তো বলা হচ্ছে যে কৃষক তো সাধারণত হিসাবের খাতাপত্র সংরক্ষণ করে না,
সেক্ষেত্রে তাকে মানে ওই ফলনের উৎপাদন খরচ ধরতে হবে 60%। তো ধরেন আমার ধান হলো 100 বিঘা, মানে 10 বিঘা জমিতে আমার 100 মণ ধান হয়েছে, 100 মণ ধান আমি 10 লাখ টাকা বিক্রি করছি, তাহলে আমার হবে কত, ইনকাম ট্যাক্স পারপাসে আমার কৃষি আয় কত হবে, 4 লাখ টাকা হবে। 10 লাখ টাকার ধান বিক্রি করছি, ইনকাম হবে 4 লাখ। কেন? উৎপাদন খরচ বাদ যাবে না? উৎপাদন করতে আমার ধান রোপণ করতে হয়েছে, সার দিতে হয়েছে, তারপরে মজুরি আছে, লোকজন রাখতে হয়েছে। তো বোঝেন আপনারা, সবাই তো আমরা গ্রামের ছেলে। জি স্যার। তো সেই খরচ তো বাদ যাবে। আমাদের ইনকাম ট্যাক্স কিসের উপরে হয়? ইনকাম ট্যাক্স তো গ্রস ইনকামের উপরে হয় না, হয় নিট ইনকামের উপরে, তাই না? তো আমার সমস্ত খরচ বাদ দিয়ে আমার লাভ হয়েছে কত, আয় হবে কত, কৃষি আয় হবে 4 লাখ টাকা। এখন যদি আপনার এমসিকিউতে আসে যে এগ্রিকালচার ইনকাম ক্যালকুলেশনের ক্ষেত্রে কস্ট অফ প্রোডাকশন বাবদ কত বাদ যাবে, 60%। 40%, 50%, 60%, 70%, এই চারটার ভিতরে কোনটা কারেক্ট? 60%টা কারেক্ট। জি স্যার। এই আচ্ছা, এখন আসেন যে আরেকটা হলো টি গার্ডেন এন্ড রাবার গার্ডেন। এই ক্ষেত্রে এদের ইনকাম 60-40। হুম। 60-40। 60% হচ্ছে এগ্রিকালচারাল ইনকাম, আর 40% হচ্ছে বিজনেস ইনকাম। অর্থাৎ চা বাগান এবং রাবার বাগান এটাতে আপনার বোথ এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি এবং বিজনেস অ্যাক্টিভিটি ইনভলভ। আপনারা যদি চা বাগানে কখনো গিয়ে থাকেন, আপনার যদি এই অভিজ্ঞতা থাকে চা বাগান দেখার, তাহলে আপনি দেখবেন যে চা গাছ রোপণ করতে হয়, না নার্সিং করতে হয়, তারপরে চারা যেগুলো নার্সারি চায়ের চা গাছের, এগুলা এসে রোপণ করতে হয়। সুতরাং এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি আছে চা বাগানে, কিন্তু বোধ ওই চা আবার শ্রমিক দিয়ে চা পাতাগুলো তোলা হয়, তুলে তারপরে মেশিনে দেওয়া হয়, মেশিনে দিয়ে আমরা যে চাটা খাই ওইটা চাটা বের হয়। তো ওখানে প্রোডাকশন প্রসেসও আছে, বোথ এগ্রিকালচারাল প্রসেস এবং প্রোডাকশন প্রসেস দুইটাই ইনভলভ। কিন্তু দুইটাকে আলাদা করা অত সোজা না, যে একটা আমি চা বাগানের যে ইনকাম হলো আমার 10 লক্ষ টাকা, তাহলে 10 লক্ষ টাকা যদি চা বাগানের আয় হয়, চা বাগানের আয় বলতে তো কোনো আয় নাই। আমাদের 60টা হেডের ভিতরে আপনি চা বাগানের আয় পাবেন না। আজকে 3 নাম্বার হেড পড়াচ্ছি, গত ক্লাসে বেতন হইতে আয়, বাড়ি ভাড়া হইতে আয়, এগুলো পড়ানো হয়ে গেছে, আজকেও পড়াইছি। 3 নাম্বারে আজকে পড়াচ্ছি কৃষি আয়। কিন্তু আপনি 7 নাম্বার পর্যন্ত যাবেন, আপনি চা বাগানের আয় পাবেন না। তাহলে চা বাগানের যে আয় হবে যাবে কই? হ্যাঁ, 2 জায়গায় যাবে, কৃষিতে যাবে 60, বিজনেসে যাবে 40। বুঝছেন? জি স্যার। যেহেতু এটাকে ওইভাবে ভাগাভাগি করা যায় না, এই কারণে আর কি। ঠিক আছে? জি স্যার। আরেকটা জিনিস দেখেন, এই যে এক্সেমশনের ক্ষেত্রে সম্ভবত দুইটা জিনিস বলা আছে। মানে একটা হচ্ছে যে পিওরলি ইনকাম ফ্রম এগ্রিকালচার যদি হয়,
তাহলে 2 লাখ টাকা পর্যন্ত তারা আয় কর মুক্ত। এইটা একটা। এখানে যে উদাহরণটা আপনার এখানে উপরে টানানো আছে যে একজন চাষি, সে ধান বিক্রি করছে 10 লাখ টাকা, তো তার উৎপাদন খরচ হচ্ছে 6 লাখ টাকা, তাহলে তার নেট ট্যাক্সেবল ইনকাম ফ্রম এগ্রিকালচার হচ্ছে 4 লাখ। এখন যদি সে তার একমাত্র আয়ের উৎস যদি হয় চাষাবাদ মানে কৃষি, তাহলে আবার ওই যে 2 লাখ টাকা আবার বাদ যাবে, 4 লাখ থেকে আবার 2 লাখ টাকা বাদ দিতে হবে, তাহলে তার নেট এগ্রিকালচার ইনকাম হবে 2 লাখ টাকা। এখন আমরা তো জানি যে 3.5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স নাই, বুঝতে পারছেন? তাহলে কি স্যার তাকে ট্যাক্স দেওয়া লাগবে না? বলেন। তাহলে তো আর ট্যাক্স দেওয়া লাগবে না। না, ট্যাক্স দেওয়া লাগবে না, ট্যাক্স দেওয়া লাগবে না। এখন এইটাই ছিল, মানে একজন কৃষকের যদি একমাত্র আয়ের উৎস হয় কৃষি, তাহলে তার 2 লাখ টাকা পর্যন্ত আবার তার আয় করমুক্ত। মানে আমি তো নর্মালি 60% বাদ দিয়ে তার ইনকামটা বের করছি 4 লাখ টাকা। এখন এই 4 লাখ থেকে আবার 2 লাখ বাদ যাবে যদি তার অন্য কোনো আয় না থাকে। এটাই ছিল। তবে এবারের বাজেটে, এবারের নতুন বইটাতে বলছে যে না, একজন কৃষকের কৃষি আয়ের বাইরেও তার ব্যাংক ইন্টারেস্ট থাকতে পারে, কারণ এখন বাংলাদেশের সবারই ব্যাংক অ্যাকাউন্ট আছে। এখন যদি ব্যাংকে তার টাকা পয়সা থাকে, সেখান থেকে যদি সে কত জানি বলছে 2,000 টাকা, আপনারা দেখেন তো, 2,000 টাকা পর্যন্ত যদি সুদ পেয়ে থাকে, তাহলেও এই 2 লাখ টাকার বেনিফিট পাবে। মানে নর্মালি অন্য কোনো আয় থাকলে এই বেনিফিট পাওয়ার কথা না, 2 লাখ টাকার এই বেনিফিট পাওয়ার কথা না, কিন্তু দেখা যায় যে শুধু কৃষি আয়, অন্য কোনো আয় নাই, এরকম লোক পাওয়া যায় না। মানে 2 টাকা বা 10 টাকা সুদ পাইছে, ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই তো কিছু না কিছু সুদ পাওয়া যায়, তো তাইলে তো আর এই 2 লাখ টাকার বেনিফিট পাচ্ছে না। এই জন্য এবারের যে বাংলায় যে আয়কর আইন, ওখানে সম্ভবত এটা করে দিছে, বইটা বের করেন তো, আছে আপনার সামনে? জি স্যার, আছে স্যার। 20,000 টাকা তো 20,000 না, 20,000 না 2,000? 20,000 স্যার। 20,000 টাকা পর্যন্ত যদি সে ইন্টারেস্ট পেয়ে থাকে, তাইলে আপনার হবে না, তাহলে এই বেনিফিট পাবে। হুম, দাঁড়ান বইটা খুলে নি। 60% তো ওইটা গেল, 60 চা বাগান রাবার বাগানের 60-40 ওইটাও এখানে বলা আছে। এই এছাড়াও আপনি দেখবেন যে এই যে কোনো ধরনের আপনার পোল্ট্রি, ফিশারিজ, তারপরে হ্যাচারি, এই জাতীয় ইনকাম গুলো কিন্তু আপনার এই কৃষি আয়ের মধ্যে আছে, বুঝতে পারছেন? আর যদি কোনো কৃষক আপনার অ্যাকাউন্টস মেনটেন করে, তাহলে সে ডেপ্রিসিয়েশন পাবে, খাজনা পাবে, এগুলো পাবে, এগুলো এখানে লেখা আছে। আর যদি হিসাবে খাতাপত্র সংরক্ষণ না করে, তাহলে 60% কস্ট অফ প্রোডাকশন পাবে, এটা আপনার 43 ধারায় বলা আছে, বুঝতে পারছেন? নেই। সুতরাং কৃষি আয় কিন্তু এমন আহামরি কোনো বড় ইনকাম না, বড় কোনো খাত না। আর একটা জিনিস আছে, ওইটা একটু দেখতে হবে, এটা তো ওই যে 6 শিডিউল পার্ট 1-এ গিয়া দেখতে হবে। ওখানে একটা জিনিস ছিল যে আপনার 3টা জেলা, সেখানে হলো ওই যে রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান, এই পার্বত্য জেলা, 3টা জেলায় আপনার যারা পাহাড়ি আদিবাসী, মানে ইন্ডিজিনিয়াস হেলম্যান, তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে উদ্ভূত আয় সম্পূর্ণ করমুক্ত, বুঝতে পারছেন? আবার বলবো,
জি স্যার, আরেকবার বললে ভালো হয়। এটা হলো পার্বত্য চট্টগ্রামের যে 3টা জেলা, সেটা হলো রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবন। এই 3 জেলার যারা পাহাড়ি আদিবাসী, বাঙালি না, পাহাড়ি মানে ওইখানে বাঙালিরাও তো অনেক বসতি স্থাপন করছে, তাদের কথা বলে নাই। পাহাড়ি আদিবাসী তারা যে জুম চাষ করে, কলা চাষ করে, অথবা মুদি দোকান দেয়, অথবা যা কিছু করে, তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড মাধ্যমে তারা যে জীবিকা নির্বাহ করে, তাদের কোনো ইনকাম ট্যাক্স নাই। তাদের আয় সম্পূর্ণ করমুক্ত। বুঝতে পারছি স্যার। বুঝতে পারছেন? আমি জি স্যার। এটা আমি খুঁজতেছি যে 6 শিডিউল পার্ট 1 দেখেন তো প্যারা কত। কথাটা তো বললাম, কিন্তু রেফারেন্স হিসাবে মানে কত নাম্বার আগের আইনের ছিল এটা, বর্তমান আইনের 6ষ্ঠ তফসিল পার্ট 1 প্যারা কত এটা দেখতে হবে। প্যারাগ্রাফ কততে এটা? হুম, এটা 378 পাইছেন? স্যার 19 নাম্বার প্যারা। কত? 19? 19। হ্যাঁ, এই যে পাইছি 19 নম্বর। রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি এই পার্বত্য জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওই তো ইন্ডিজিনিয়াস হিলম্যান, যারা পাহাড়ি আদিবাসী, তাদের যারা ব্যক্তি, স্বাভাবিক ব্যক্তি মানে ব্যক্তি আর কি, পার্বত্য জেলা পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ড হইতে উদ্ভূত হয়, সম্পূর্ণ করমুক্ত। বুঝতে পারছেন? আর 20 নম্বরে হলো ওই যে মানে 20,000 টাকা পর্যন্ত যদি সুদ এবং মুনাফা পায় তাইলে ওইটাও করমুক্ত। এই 19 এবং 20, তার মানে এই 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 যেটা এটা হলো আপনার 20 নাম্বার, তাই না? এটা হলো 20 নাম্বার, প্যারা 20। এটা রেফারেন্স হচ্ছে 6 শিডিউল পার্ট 1 প্যারাগ্রাফ 20। আর পাহাড়ি আদিবাসী যে তাদের তাদের ওইটা হলো আপনার ফুল এক্সামিশন, ওইটা হলো আপনার প্যারা 19। এই দুইটাই আর কি। স্যার কৃষি খাত হইতে আয় থেকে একটা প্রশ্ন করতে পারি আপনাকে স্যার? হ্যাঁ পারবেন তো, কেন পারবেন না? স্যার ওই কৃষি খাত হইতে আয় ধারা 40-এর সাবসেকশন 3-এ একটা কথা বলা আছে, সেটা হলো ভূমির প্রাকৃতিক ব্যবহার। এটা একটু ডিসকাস করুন। কত? 43? ধারা 40-এর সাবসেকশন 3 স্যার, 3, সাবসেকশন 3। ওইটাই তো বললাম আপনাকে, বললাম না যে পোল্ট্রি, হ্যাচারি, তারপরে ফিশারিজ, তারপরে হর্টিকালচার, এই জাতীয় যত আছে, ওখান থেকে যত না ইনকাম স্যার, না ভূমির প্রাকৃতিক ব্যবহার বলতে কি এটা অটোমেটিকলি যদি কোনো কৃষি পণ্য হয় ওখান থেকে বিক্রি থেকে আয়, ওটাকে আমি আয় ওটাও হিসেবে নেবো স্যার? আপনার পুকুর পাড়ে, ধরেন আপনার পুকুরের পাড়ে গ্রামে পুকুর পাড়ে একটা রেন্ট্রি গাছ হয়ে আছে, ওই গাছ হয়তো কোনো পাখি ঠোঁটে কইরা কোনো বিচাই না ফেলছে, পুকুরের পাড়ে অটোমেটিক্যালি গাছ হয়ে আছে, আমি কিচ্ছু করি নাই, আমি ওই গাছ রোপণও করি নাই, গাছের কোনো পরিচর্যাও করি নাই, আমি কিচ্ছু করি নাই। আমার গ্রামের বাড়ির পুকুর পাড়ে একটা বড় রেন্ট্রি গাছ, বিশাল, এইটা 35,000 টাকায় গত মাসে বিক্রি করছি। 35,000 টাকায়। এই 35,000 টাকা হবে কৃষি আয়। বুঝতে পারছেন? এটাই হলো ভূমির প্রাকৃতিক ব্যবহার। এই আয়টা কি সম্পূর্ণ ধরবো না এখান থেকে কিছু বাদ দেওয়া যাবে স্যার? এটা থেকে বাদ দেওয়া যাবে না, কারণ এটা তো কোনো কৃষি কর্মকাণ্ড নাই, এটা 60% বাদ হবে না, কারণ এটা ফলন না। বুঝতে পারছেন? এটা সরাসরি হবে। জি, থ্যাংক ইউ স্যার। কিন্তু ওইগুলোতে হবে আপনার যদি গ্রামে মৎস্য খামার থাকে, হাঁস মুরগির খামার থাকে, তো ওগুলোও যেহেতু কৃষি আয় হবে, ওখান থেকে কিন্তু আপনি 60% খরচ বাদ পাবেন।
উম, আরেকটা জিনিস সেটা হলো যে কৃষিতে ব্যবহৃত হয় এমন তো যন্ত্রপাতি থাকে, ধরেন ট্রাক্টর থাকে থাকে না? জি স্যার। তো ধরেন একটা কৃষিতে ব্যবহৃত হয় এমন কোনো মেশিন, ট্রাক্টর হোক অথবা সেচের যন্ত্রপাতি হোক, এগুলো ধরেন না, কথার কথা কেনা হয়েছিল 100 টাকায় আজকে থেকে 3-4 বছর আগে। ওভার দ্য ইয়ার তার ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এই দাগটা দিল কে? হুম, করাবো কিভাবে বলেন? ধরেন কথার কথা 30 টাকা, এখন এটার রিটেন ডাউন ভ্যালু বা বুক ভ্যালু যাই বলি না কেন, কথার কথা 70 টাকা। এখন যদি এইটা বিক্রি করা হয়, এই মেশিনটা যদি বিক্রি করা হয় 72 টাকায় তাহলে কি হবে? যদি বিক্রি করা হয় 66 টাকায় তাহলে কি হবে? যদি বিক্রি করা হয় 105 টাকায় তাহলে কি হবে? কোন ক্ষেত্রে ট্রিটমেন্ট কি হবে? যদি 72 টাকায় বিক্রি করা হয় তাহলে টাকা 2 টাকা হবে ইনকাম ফ্রম এগ্রিকালচার, যেহেতু এটা কৃষিতে ব্যবহৃত হয় এমন মেশিন। আর এই যন্ত্রটাই যদি ব্যবসায় ব্যবহৃত হয় এমন যন্ত্র হয় তাহলে হবে ইনকাম ফ্রম বিজনেস। আর এইখানে হবে টাকা ফর লস অ্যাট এগ্রিকালচার, কৃষিতে লোকসান 60 টাকা। এইখানে 2টা, এইখানে হলো টাকা 30 টাকা হবে ইনকাম ফ্রম এগ্রিকালচার, প্লাস টাকা 5 ক্যাপিটাল গেইন। এই আর কি। এবং টোটাল কিন্তু 35, এখানে টোটাল আবার 35। তো যে মেশিনের উদাহরণ দিলাম এইটাই যদি আপনার ব্যবসায় ব্যবহৃত হয় তাহলে ইনকাম ফ্রম বিজনেস হবে বা লস অফ বিজনেস হবে। আর যদি কৃষিতে ব্যবহৃত হয় এমন যন্ত্রপাতি হয় তাহলে এইরকম ট্রিটমেন্ট হবে। দেখেন ক্লিয়ার কিনা? একটা কথা বলি, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে যতটুকু বেশি ততটুকু ক্যাপিটাল গেইন। ক্যাপিটাল গেইনের ডেফিনিশনই হচ্ছে এইটা, যে যদি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয় কোনো মূলধনী সম্পত্তির তাহলে সেটুকু হচ্ছে ক্যাপিটাল গেইন। ঠিক আছে? জি স্যার, বুঝতে পেরেছি। তো কিসে পড়ানো শেষ? 3 নাম্বার হেড পড়ানো শেষ। স্যার একটা কোশ্চেন করতে পারি? বলেন। স্যার এই যে টি গার্ডেন, রাবার গার্ডেন, এখান থেকে যে স্যার 40-60 করা হলো স্যার এগ্রিকালচার আর বিজনেস ইনকাম, এটা কিভাবে করবো স্যার? লাইক টি গার্ডেন থেকে যদি 10 লাখ টাকা ইনকাম হয়, এটা কি 60-40 করে কি স্যার 6 লাখ আর 4 লাখ কিভাবে করবো? তাই তো,
থ্যাংক ইউ স্যার। ঠিক আছে তাহলে। স্যার একটা প্রশ্ন ছিল। স্যার একটা কোয়েশ্চেন করতে পারি? হ্যালো বলেন। স্যার, একটা কোয়েশ্চেন ছিল। স্যার, আমার যদি 4 টাকা লস হয়, আমি কি এই লসের ট্রিটমেন্টটা কিভাবে হবে? এটাকে আমি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দেখাবো এগ্রিকালচার ইনকামে? কি বুঝি নাই, কি বলেন আবার? স্যার, আমার কোনো মেশিনারি সোল্ড করে যদি আমি 4 টাকা লস করি, ওই 4 টাকা লসটাকে আমি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হিসেবে দেখাবো? কি কি হিসেবে দেখাবেন? আমার যদি একটা শোনেন, আমার একটা মেশিন আমার 100 টাকায় কিনছিলাম, যে উদাহরণটা আমি দিলাম যে 30 টাকা আমার 3 বছরে ধরেন 30 টাকা ডেপ্রিসিয়েশন ছিল, ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে আমার ওই মেশিনের যখন রিটার্ন দাম গেল 70 টাকা, এই অবস্থায় যদি এই মেশিন, এই পুরান মেশিনটা আমি 66 টাকায় বিক্রি করি, তাহলে আমার 4 টাকা হবে মানে কৃষিতে লোকসান। আমার ধরেন আমার অন্য ইনকাম, চাকরি করি ঢাকায়, আমার চাকরির বেতন থেকে আয় আছে 10 লাখ টাকা, আর কৃষিতে লোকসান হয়েছে ধরেন 4 টাকা, কথার কথা 4 টাকা বা 40,000 টাকা, যাই। তো এই হলো বিষয়। এখন আপনার কোশ্চেনটা কি? স্যার, আমি যে লোকসানটা করেছি এটাকে অন্য আয়ের সাথে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হিসেবে দেখাবো কিনা? ও কৃষিতে ওইটা, যে লসটা করেছি। না না ওইটা এটা বন্ধ করেন, সাউন্ড বন্ধ করেন। তো সাংঘাতিক সাউন্ড আপনার। সেটা হলো যে আপনার ওই এই প্রশ্ন এখন উত্তর দেয়া হবে না। যে আমি চাকরি করি ঢাকায়, আমার বেতন থেকে আয় হলো 10 লাখ, আমার গ্রামে কৃষিতে এই ঘটনা ঘটছে, ওইখানে 40,000 টাকা আমার লোকসান হয়েছে, তাহলে কি আমি বেতন থেকে ওটা মাইনাস করে আমি ইনকাম বের করবো কিনা, এটা পরের ক্লাসে। আমার যখন 60টা হেড পড়ানো শেষ হবে, তার পরের ক্লাসটা হবে সেট আপ অ্যান্ড ক্যারি ফরওয়ার্ড অফ লসেস। সেট আপ এবং ক্যারি ফরওয়ার্ড অফ লসেস। সেট আপ মানে কি? সেট আপ মানে সমন্বয়, অ্যাডজাস্টমেন্ট। যদি একই বছরে একজন করদাতার একটা হেডে আয় হয় আর একটা হেডে লোকসান হয়, তাহলে সেটা কি অটোমেটিক্যালি সেটা সমন্বয় হবে কি হবে না, এই আর কি। তো প্রশ্নটা ধরে রাখেন, যেদিন আমি সেট আপ পড়াবো সেদিন এই কোশ্চেনটা করবেন, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে এরপরে 3টার পরে এরপরে আমরা যাব কিন্তু ইনকাম ফ্রম বিজনেস, ব্যবসা থেকে আয়। তো কোম্পানিরই ব্যবসা থেকে আয় থাকে মোটামুটি। তো দেখি দাঁড়ান। আচ্ছা, আমরা এখন যেটা দেখাচ্ছি সেটা হলো কোম্পানি ট্যাক্স অ্যাসেসমেন্ট। একটা কোম্পানির ট্যাক্স অ্যাসেসমেন্ট কিভাবে হয়, এইটা জানলেই আমরা ইনকাম ফ্রম বিজনেস, একই কথা, মানে ব্যবসা থেকে আয়। কোম্পানির মেইন সোর্স অফ ইনকাম হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস। তো ওইটাই আমরা এখন দেখি। তো এই প্রেজেন্টেশনের মধ্যে মোটামুটি এইগুলো কাভার করবে। তো কোম্পানির ডেফিনেশন, কোম্পানির কি কি অব্লিগেশন থাকে, তারপরে কোম্পানির ম্যান্ডেটরি সাবমিশন অফ ট্যাক্স রিটার্ন থাকে, ইত্যাদি ইত্যাদি। তো ইন্ট্রোডাকশনে যেটা বলা হচ্ছে সেটা হলো যে এটা তো আগের ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স একটু চেঞ্জ করতে হবে আমার, যাই হোক, কিন্তু কোম্পানি ট্যাক্স আলাদাভাবে আছে। হুম, দেখে নি। এটাতে দাঁড়ান, চেঞ্জ করছি কিনা একটু দেখে নি।
এটা না। আচ্ছা, দেখেন কোম্পানি ট্যাক্স অ্যাসেসমেন্টটা আমরা একটু ভালো করে দেখি। সেটা হলো কোম্পানিকে আমরা কত ভাগে ভাগ করতে পারি। তো সেখানে আমরা দেখি যে কোম্পানিকে মোটামুটি 7 ভাগে ভাগ করা সম্ভব। কি কি? একটা হলো ব্যাংক, বীমা এবং আর্থিক প্রতিষ্ঠান, মানে নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, যেমন আইডিএলসি, তারপরে ডেল্টা ব্র্যাক হাউজিং ইত্যাদি ইত্যাদি। তো তাদের ট্যাক্স রেটের দিক থেকে তাদের ট্যাক্স রেটটা হলো 2 রকম। একটা হলো যদি এই কোম্পানিগুলো লিস্টেড হয় শেয়ার বাজারে, তাহলে তাদের ট্যাক্স রেট হচ্ছে 37.5%। আর যদি নন লিস্টেড হয় বা বিদেশি কোম্পানি হয়, বিদেশি ব্যাংক হয়, তাদের ট্যাক্স রেট হচ্ছে 40। যেমন আপনার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এইচএসবিসি বা পাকিস্তানের কিছু ব্যাংক আছে, হাবিব ব্যাংক ইত্যাদি। তো তাদের ট্যাক্স রেট কিন্তু বাংলাদেশে ডাইরেক্ট 40% ট্যাক্স রেট। যদি 100 টাকা আয় হয় 40 টাকা ট্যাক্স। ভেরি সিম্পল, স্ট্রেট। আর বাংলাদেশের যে কোম্পানিগুলো শেয়ার বাজারে নিবন্ধিত, যেমন প্রাইম ব্যাংক, রূপালী ব্যাংক, এটা সেটা, তাদের ট্যাক্স রেট কিন্তু 37.5। আর যেগুলো শেয়ার বাজারে নিবন্ধিত নয়, যেমন মধুমতি ব্যাংক, মেঘনা ব্যাংক এবং আরো জানি কি কি আছে, থার্ড জেনারেশন কিছু ব্যাংক আছে, তো তাদের ট্যাক্স রেট কিন্তু ওই বিদেশি ব্যাংকের মতোই 40, মানে 2.5% বেশি। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে প্রতিটা ব্যাংকই তো একটা কোম্পানি, তো সেই হিসাবে কিন্তু ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, এদের ট্যাক্স রেট হচ্ছে আইদার 37.5, 37.5 অর 40। আর 2 নম্বরে হলো মার্চেন্ট ব্যাংক। মার্চেন্ট ব্যাংক হলো আপনারা দেখবেন যে প্রতিটা ব্যাংকেরই একটা লেজুর ব্যাংক থাকে, সেটার নাম হলো মার্চেন্ট ব্যাংক। মানে সেগুলো বেসিক্যালি শেয়ার কারবারিদেরকে লোন দিয়ে থাকে, এবং শেয়ার কারবারিদেরকে লোন দেওয়া ছাড়া অন্য কোনো প্রকার লোন এখান থেকে পায় না। তো এটা শুধু শেয়ার বাজার সংশ্লিষ্টই। যেমন আপনি উদাহরণ দেই, যেমন প্রাইম ব্যাংক। প্রাইম ব্যাংকের যে মার্চেন্ট ব্যাংক, এটার নাম হলো প্রাইম সিকিউরিটিজ লিমিটেড। এরকম প্রত্যেকটা ব্যাংকের কিন্তু একটা সিকিউরিটি ব্যাংক থাকে, ওটাই হলো মার্চেন্ট ব্যাংক। তো মার্চেন্ট ব্যাংকের ট্যাক্স রেট কিন্তু 37.5, সেটা লিস্টেড হোক আর নন লিস্টেড হোক, তাতে কিছু যায় আসে না। ওইখানে কিন্তু এই ভেদাভেদটা নাই 2 নম্বরে। তো এটা সরাসরি 37.5। এই 3 নাম্বার এবং 4 নাম্বার। 3 নাম্বারে হলো পাবলিকলি ট্রেডেড কোম্পানি, 4 নাম্বারে হলো নন পাবলিকলি ট্রেডেড কোম্পানি। মানে শেয়ার বাজার, বাংলাদেশে তো শেয়ার বাজার 2টা, একটা ঢাকা, একটা চিটাগাং। ঢাকা স্টক এক্সচেঞ্জ আর একটা হলো চিটাগাং স্টক এক্সচেঞ্জ। তো এই 2টা স্টক এক্সচেঞ্জে যে শেয়ার গুলো বিক্রি হয়, যাদের শেয়ার এখানে বেচে কিনা হয়, এগুলোকে বলা হয় পাবলিকলি ট্রেডেড কোম্পানি। আর একটা নাম দেওয়া হয় এদেরকে লিস্টেড কোম্পানি, মানে শেয়ার বাজারে যেগুলো লিস্টিং। তো তাদের ট্যাক্স রেট 2 রকমের হয় আর কি, আইদার 27.5 অথবা 30। সরি, এটা হলো 4 নাম্বার। 4 নাম্বারটা হলো আইদার, 4 নাম্বারে হলো মূলত প্রাইভেট লিমিটেড কোম্পানি, মূলত যেগুলো শেয়ার বাজারে লিস্টেড না। তো তাদের ট্যাক্স রেট কত? তাদের ট্যাক্স রেট হলো 27.5 অথবা 30। এখন বলতে পারেন যে কখন 27.5 হবে, কখন 30 হবে, ওটা দেখাচ্ছি আমি আপনাকে একটু পরের স্লাইডে। অর্থাৎ 2টা শর্ত আছে, শর্ত 2টা মানলে 27.5, শর্ত 2টা যদি না মানে তাহলে হবে 30। আর পাবলিকলি ট্রেডেড কোম্পানির ট্যাক্স রেট হচ্ছে 3 ধরনের, আইদার 20 অর 22.5 অথবা 25, 3 ধরনের। অর্থাৎ কোনো শর্ত মানলে একরকম, না মানলে একরকম, এরকম দেখাচ্ছি পরের স্লাইডে। 5 নাম্বার, 5 নাম্বার হচ্ছে মোবাইল ফোন অপারেটর কোম্পানি। সেটা হলো আপনার যদি শেয়ার বাজারে
ওই লিস্টিং হয় তাহলে তার ট্যাক্স রেট হচ্ছে 40, আর যদি লিস্টিং না হয় 45। যেমন গ্রামীণ ফোন এবং রবি, এদের ট্যাক্স রেট হচ্ছে 40, আর বাংলা লিংক এখনো শেয়ার বাজারে লিস্টেড হয়নি, এই কারণে তাদের ট্যাক্স রেট হচ্ছে 45। তারপরে টোবাকো ম্যানুফ্যাকচারিং কোম্পানি, যেমন ব্রিটিশ আমেরিকান টোবাকো, আকিস বিড়ি ইত্যাদি, বা হাকিমপুরি জর্দা, মানে এরা কোম্পানি হোক আর যাই হোক, টোবাকো ম্যানুফ্যাকচারিং যারা করবে তাদের ট্যাক্স রেট হচ্ছে 45 প্লাস 2.5% সারচার্জ, সেই অর্থে 47.5। একই ইনকামের উপরে ট্যাক্স হচ্ছে 45%, আর মানে এই টোবাকো সারচার্জ হচ্ছে আপনার 2.5%। তো টোটাল 45 প্লাস 2.5 সমান সমান 47.5%। আর ওয়ান ম্যান কোম্পানি, লাস্ট হচ্ছে ওয়ান ম্যান কোম্পানির ট্যাক্স হচ্ছে 22.5%, আর যদি শর্ত না মানে তাহলে 25%। দুইটা শর্ত আছে। এই তো দেখাচ্ছি, শর্তগুলো দেখাচ্ছি এখন। তো বলেন, এই স্লাইডে কোনো কোশ্চেন? স্যার একটা কোশ্চেন। হ্যাঁ বলেন। স্যার সারচার্জ মানে কি? সারচার্জ আসলে স্যার নিট ওয়েলথের উপরে যেই ট্যাক্সটা দেওয়া হয় ট্যাক্সেবল ইনকাম উপর, সেটাই তো না স্যার? না না, ওটা হলো ওয়েল সারচার্জ। আচ্ছা। ওটা সারচার্জ কত প্রকার ও কি কি? সারচার্জ হরেক প্রকার। যেমন যমুনা ব্রিজটা যখন হয় আপনার সিরাজগঞ্জে, ওই তখন কিন্তু একটা যমুনা সারচার্জ নামে যার যার ব্যাংক অ্যাকাউন্ট আছে সব ব্যাংক অ্যাকাউন্টে জোর করে সরকার টাকা নিয়ে গেছিল। এটা আপনারা জানেন না, এটা বহু আগের কথা। তো ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে তাদের প্রত্যেকের 20 টাকা বা 200 টাকা করে যমুনা সারচার্জ বাবদ কাইটে নিচ্ছে। এরকম গভর্নমেন্টের যখন মানে এরকম দেখা যায় কি সারচার্জটা কখন হয়, সারচার্জ কি? সারচার্জ হচ্ছে একটা ট্যাক্সের একটা সাবসিডিয়ারি, অর্থাৎ সরকার মানে তো মানে ট্যাক্স বাবদ তো টাকা তোলে মানুষের কাছ থেকে, জনগণের কাছ থেকে, কিন্তু সারচার্জ নামে যখন তোলা হয় তখন পার্টিকুলার একটা পারপাসে তোলা হয়, জেনারেল পারপাস, পার্টিকুলার কোনো পারপাস। যেমন যমুনা সারচার্জ, যেমন ওয়েল সারচার্জ। ওয়েল সারচার্জ মানে কি, যাদের 4 কোটি টাকার উপরে সম্পদ আছে তাদেরকেও সম্পদ সারচার্জ দিতে হবে, তার মানে একটা পার্টিকুলার পারপাস এখানে নিহিত। এইখানেও একটা পার্টিকুলার পারপাস নিহিত 6 নম্বরে এই স্লাইডে। 6 নম্বরে হলো তামাকজাত পণ্যকে সরকার নিরুৎসাহিত করতেছে, সিগারেট খাওয়াকে নিরুৎসাহিত করতেছে। তো এরপরে তো সিগারেট খাওয়া বন্ধ হয় না, তো এই জন্য ওই সিগারেটের উপরে এই সারচার্জটা বসাইছে, এবং এটার নাম হলো টোবাকো সারচার্জ, 2.5%। বুঝতে পারছেন? স্যার মানে ট্যাক্স দিচ্ছি তার উপরে আবার অতিরিক্ত দিচ্ছি। অতিরিক্ত, হ্যাঁ। বুঝতে পেরেছি। তাহলে স্যার সকল টোব্যাকো কোম্পানি হচ্ছে 45% ট্যাক্স রেট আর 2.5% হচ্ছে গিয়ে সারচার্জ, তাই তো? টোবাকো সারচার্জ, জি ওয়েল স্যার। সারচার্জ না। আমি সারচার্জ বলি আর আপনার মাথায় ঢুকে গিয়া ওয়েল সারচার্জ, এটা ভুল। জি স্যার। যখন এটা কোশ্চেন করলো আমাকে যে স্যার সারচার্জ কি, আরেকজন সাথে সাথে উত্তর দিয়ে দিল যে ও মানে সম্পদে কত টাকা থাকলে সারচার্জ দিতে হয়। আরে না, সারচার্জ মানেই ওয়েল সারচার্জ না। সারচার্জ কত প্রকার ও কি কি? সারচার্জ 2 প্রকার, ওয়েল সারচার্জ, টোবাকো সারচার্জ। বুঝতে পারছেন? জি স্যার। সারচার্জ মানে হচ্ছে ট্যাক্স থেকে আবার অতিরিক্ত কিছু টাকা দিতে হচ্ছে। ট্যাক্স তো দিতে হবেই, তার উপরে আবার অতিরিক্ত দিতে হবে। কেন দিতে হবে? সেটা সবাইকে দিতে হবে না, সম্পদ বেশি থাকলে দিতে হবে, পার্টিকুলার রিজন। পার্টিকুলার থাকতে হবে। এখন আসেন পাবলিকলি ট্রেডেড কোম্পানি বলতে আমরা কি বুঝি। পাবলিকলি ট্রেডেড কোম্পানি মানে হলো যে কোম্পানিগুলো শেয়ার বাজারে লিস্টেড, মানে স্টক এক্সচেঞ্জে লিস্টেড। স্টক এক্সচেঞ্জের মাধ্যমে যাদের শেয়ার গুলো হাত বদল হয়, বেচা কিনা হয়, সেই কোম্পানিগুলোর কি বলা হয়? পাবলিকলি ট্রেডেড, বা এটার আরেকটা নাম হলো লিস্টেড কোম্পানি, এবং এদের ট্যাক্স রেট কম। এখন আসেন ম্যান্ডেটরি টিআইএন।
টিআইএন ম্যান্ডেটরি হচ্ছে প্রত্যেকটা কোম্পানির 12 ডিজিটের টিন থাকতে হবে, এটা কম্পালসারি, 1 নাম্বার। 2 নাম্বার হলো ওই কোম্পানির যারা শেয়ার হোল্ডার ইনক্লুডিং ফরেন শেয়ার হোল্ডার, তাদের প্রত্যেকের কিন্তু 12 ডিজিটের টিআইএন থাকতে হবে ম্যান্ডেটরি। আর প্রত্যেকটা কোম্পানিকে রিটার্ন সাবমিট করতে হবে, কোম্পানি মাত্রই রিটার্ন সাবমিট করতে হবে, সেই কোম্পানির অপারেশন থাকুক আর না থাকুক। আর ওই সে যে রিটার্ন সাবমিট করলো সেই প্রমাণপত্রটা টানায় রাখতে হবে কোনো দৃশ্যমান কোম্পানির অফিসে, যেখানে রিসিপশনিস্ট বসে তার উপরে আপনাকে টানায় বাধাই করে লেমিনেশন করে বাধাই করে টানায় রাখতে হবে মাথার উপরে, বুঝছেন? জি স্যার। এখন আসেন, প্রত্যেকটা কোম্পানি রিটার্ন সাবমিট করতে হবে উইদিন দ্য ট্যাক্স ডে। এবং কোম্পানির ট্যাক্স ডে কবে? আমরা যারা ব্যক্তি, আমাদের ট্যাক্স ডে হচ্ছে এ মাসের 30 তারিখ, 30শে নভেম্বর। আজকে 3রা নভেম্বর, আর 27 দিন বাকি। সে তো ব্যক্তির ক্ষেত্রে, কিন্তু কোম্পানির ক্ষেত্রে আপনার ট্যাক্স ডে কবে হবে এটা নির্ভর করে ওই কোম্পানির অ্যাকাউন্টিং ইয়ার কি, তার উপরে নির্ভর করে তার ট্যাক্স ডে কি হবে। ট্যাক্স ডে মানে হলো লাস্ট ডে অফ সাবমিশন অফ রিটার্ন। রিটার্ন দাখিলের সর্বশেষ যে তারিখ, ওইটাই হচ্ছে কর দিবস। আচ্ছা, এখন এটা একটা এক্সাম্পল দিয়ে দেখানো, আপনি এক্সাম্পলটা ভালো করে দেখেন। প্রথম যেটা এক্সাম্পল, যদি কারোর ইনকাম ইয়ার শেষ হয় 30/6/2023, এই যেটা কারেন্ট ইয়ার চলতেছে, তার মানে তার ইনকাম ইয়ার বা অ্যাকাউন্টিং ইয়ার হচ্ছে আপনার 22-23। 22-23 মানে হলো 22-এর শেষের 6 মাস আর 23-এর প্রথম 6 মাস। আমরা তো ফিনান্সিয়াল ইয়ার ফলো করি, জানেন তো, জুলাই টু জুন। তার মানে 22-এর জুলাই থেকে 23-এর জুন, এইটা হলো আমাদের ইনকাম ইয়ার বা অ্যাকাউন্টিং ইয়ার। তাহলে এইটা যদি ইনকাম ইয়ার হয় 22-23, তাহলে করসপন্ডিং অ্যাসেসমেন্ট ইয়ার কি হবে? 23-24। ইনকাম ইয়ার যখন শেষ হয়, অ্যাসেসমেন্ট ইয়ার তখন শুরু হয়, রবীন্দ্রনাথের গানের মতো, তোমার হলো সারা আমার হলো শুরু। বুঝছেন? জি স্যার। তাহলে 23-24 যদি অ্যাসেসমেন্ট ইয়ার হয়, তাহলে সেই কোম্পানিটাকে কত তারিখের মধ্যে রিটার্ন দিতে হবে? 6.5 মাসের মধ্যে তাকে রিটার্ন দিতে হবে, উইদিন 6.5 মান্থ, 6.5 মাস। তার মানে তার বছরটা শেষ হচ্ছে 30শে জুন, এরপর থেকে 6.5 মাস হিসাব করতে হবে। 6.5 মাস যদি হিসাব করি তাহলে আসে 15ই জানুয়ারি। 1 নাম্বার শেষ। 1 নাম্বার নিয়ে কোনো কোশ্চেন? স্যার আচ্ছা, 2 নাম্বার, যদি কারোর ইয়ার এন্ডিং হয় 30/9/2022, তার মানে কি তার অ্যাকাউন্টিং ইয়ার বা ইনকাম ইয়ার কি? 1/10/2021 থেকে 30/9/2022। এই যদি হয় তাহলে তার অ্যাসেসমেন্ট ইয়ার কি হবে? অ্যাসেসমেন্ট ইয়ার কিন্তু সবসময় শুরু হবে 1 জুলাই থেকে। ইনকাম ইয়ার যখন শেষ হলো, তার পরবর্তী 1 জুলাই থেকে যে বছরটা শুরু, যে ফিনান্সিয়াল ইয়ারটা শুরু, ওইটাই হবে তার অ্যাসেসমেন্ট ইয়ার। তার মানে তার অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 23-24। আপনি হিসাব করে দেখেন, 30/9/2022 এর পরবর্তী 1 জুলাই কবে? 9 মাস পরে। 9 মাস পরে না? জুলাই 1, 2023। হ্যাঁ, 9 মাস পরে। হিসাব করে দেখেন, 30/9/2022 এর পরে আপনি জুলাই খোঁজেন, পাবেন না। 9 মাসের আগে জুলাই আসবে না। না আসে, না আসুক, যখন আসবে আসবে। তো এইটাই একটা সুন্দর এক্সাম্পল কিন্তু আপনার চোখের সামনে, এবং আপনার এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। কখন ইয়ার এন্ডিং হলে তার ইনকাম ইয়ার কি হবে, ইনকাম ইয়ার কি হলে তার অ্যাসেসমেন্ট ইয়ার কি হবে, অ্যাসেসমেন্ট ইয়ার কি হলে তাকে কত তারিখের মধ্যে রিটার্ন দিতে হবে, তার ট্যাক্স ডে কি হবে। তো ট্যাক্স ডে কি হবে? সে পাবে 8.5 মাস সময় পাবে রিটার্ন দাখিলের জন্য। সে পাবে, তার ক্ষেত্রে
ও এখানে 8 মাস না, সে পাচ্ছে 11.5 মাস সময়। ভেরি ইন্টারেস্টিং। অর্থাৎ যাদের জুন এন্ডিং তাদের জন্য রিটার্ন দাখিলের সময়সীমা হচ্ছে 6.5 মাস, ভালো করে শোনেন। আর জুন এন্ডিং বাদে বাকিদের হচ্ছে আপনার 8.5 মাস। মানে বাকিদের সব কিন্তু ওই আপনার দেখা যাবে যে সেপ্টেম্বরের 15 তারিখ। যেমন আপনি যদি 3 নাম্বার উদাহরণটা দেখেন, 3 নাম্বারটা হলো ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, তাদের জন্য তাদের অ্যাকাউন্টিং ইয়ার হচ্ছে জানুয়ারি টু ডিসেম্বর তাদের জন্য। তো ডিসেম্বর এন্ডিং যদি হয় 31/12/2022, তার মানে 2022 হচ্ছে তাদের ইনকাম ইয়ার, মানে হোল ক্যালেন্ডার ইয়ারটাই তাদের ইনকাম ইয়ার। যদি তাই হয় তাহলে তার অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে নেক্সট জুলাই থেকে 23-24, কিন্তু তাকে রিটার্ন দিতে হবে কখন? তার ইনকাম ইয়ার শেষ হওয়ার 8.5 মাস সময় পাবে সে। 8.5 মাস। 3 নাম্বারটা ভালো করে দেখেন, 8.5 মাস, সেটা 2022 সালের 31শে ডিসেম্বর একটা ব্যাংকের ইয়ার এন্ডিং। তো তারপরে একটা ব্যাংক, বীমা এদের রিটার্ন দাখিল করতে হয় প্রতি বছর 15ই সেপ্টেম্বরের মধ্যে। তো 15ই সেপ্টেম্বর, তার মানে ইয়ার এন্ডিং হলো ডিসেম্বর, আর রিটার্ন দাখিল করতে হবে তার পরবর্তী 15ই সেপ্টেম্বর। তার মানে কত মাস সময় পাচ্ছে তারা? 8.5 মাস। ঠিক আছে? তারপরে 4 নাম্বারটা দেখেন। 4 নাম্বারটা যদি কারোর ইনকাম ইয়ার এন্ডিং হয় 31শে মার্চ, যেমন ইন্ডিয়ান কোম্পানিগুলো 4 নাম্বার। ইন্ডিয়ার যে ফিনান্সিয়াল ইয়ার তারা ফলো করে এপ্রিল টু মার্চ। তো ইন্ডিয়ার সব কোম্পানিগুলো কিন্তু এরকম 31শে মার্চ ইয়ার এন্ডিং। তো 31শে মার্চ যদি ইয়ার এন্ডিং হয় তাহলে তার অ্যাসেসমেন্ট ইয়ার হবে 3 মাস পরে 23-24, এবং তাকে রিটার্ন দাখিল করতে হবে ইয়ার এন্ডিং থেকে 8.5 মাসের মধ্যে। তাতে কত হয়? 3 মাস এখানে, ও 3 6, ও 6.5 মাস। 6.5 মাস। এখানে 6.5 মাস, কিন্তু আপনি দেখেন এই যে এখানে 3 মাস, আর ওদিকে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের 15 তারিখ, 6.5 মাসের মধ্যে তাকে রিটার্ন দিতে হবে। ইউজুয়ালি 6.5 মাস, কিন্তু 6.5 মাস যদি দেখা যায় যে তার 15ই সেপ্টেম্বরের আগে হয় তাহলে 15ই সেপ্টেম্বর। এরকম একটা ফর্মুলা আর কি। এই জন্যই আপনাকে কয়েকটা উদাহরণ দিয়ে দেখানো হয়েছে। এর ভিতরে সবচেয়ে আপনার কাজে লাগে হলো আমাদের 1 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এই 3টা। 2 নাম্বার এবং শেষে যেটা 5 নাম্বার, এই উদাহরণ আমি না দিলেও পারতাম। এই উদাহরণ 2 নাম্বার এবং 5 নাম্বারটা আনইউজুয়াল, এটা দেখা যায় না, কিন্তু আপনি দেখবেন এই 3টা। 1 নাম্বার এবং 3 নাম্বার তো কমন। ইন্ডিয়ান কোম্পানিগুলো, বাংলাদেশে যে ব্রাঞ্চ অফিস আছে তাদের, ইন্ডিয়ান অনেকগুলো কোম্পানির বাংলাদেশে লিয়াজ অফিস বা ব্রাঞ্চ অফিস আছে, তাদের ইয়ার এন্ডিং গুলো এরকম 31শে মার্চ। এই এগুলো একটু ভালো করে আপনি রপ্ত করা উচিত। আপনাকে যদি পরীক্ষা নেওয়া হয়, এমসিকিউ দেওয়া হয় যে একটা কোম্পানি তার ইনকাম ইয়ার হচ্ছে ধরেন যেটাই বলুক, এখানে যেভাবে আছে ধরেন 1/4/2022 হইতে 31/3/2023, তাহলে তার ইনকাম ইয়ার কি হবে, সরি অ্যাসেসমেন্ট ইয়ার কি হবে? তো একটা বুদ্ধি শিখাই দেই, একটা ফর্মুলা শিখাই দেই। ইনকাম ইয়ার যেখানে শেষ হবে তার পরবর্তী জুলাই থেকে যে অ্যাসেসমেন্ট, যে বছরটা শুরু হবে ফিনান্সিয়াল ইয়ার, ওইটাই হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার। সেটা যত পরেই আসুক। আপনি প্রথমটা দেখেন, আপনি একদম 1 নাম্বার উদাহরণ দেখেন, সেটা হলো 22-23 যদি ইনকাম ইয়ার হয়, একদিন পরেই তার অ্যাসেসমেন্ট শুরু হয়ে যাবে, অ্যাসেসমেন্ট ইয়ার শুরু হবে। কারোর পরের দিন সকালেই অ্যাসেসমেন্ট শুরু হয়, অ্যাসেসমেন্ট ইয়ার শুরু হয়, আর কারোর 9 মাস পরে আসে, কারোর 11.5 মাস পরে আসে। বুঝতে পারছেন? কারণ পরবর্তী জুলাই, যেদিন আমার ইনকাম ইয়ার শেষ হলো, এর পরবর্তী 1 জুলাই থেকে যে বছরটা শুরু ফিনান্সিয়াল ইয়ার, ওইটাই হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার। দেখেন ক্লিয়ার কিনা?
স্যার সিগনেটরি সেটা হলো কোম্পানির রিটার্নে কে স্বাক্ষর করবে। কোম্পানির রিটার্নে সাধারণত কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর বা কোম্পানির যিনি চেয়ারম্যান বা সিএফও যদি কাউকে ডেজিগনেট করা থাকে তিনি কোম্পানির রিটার্নে সিগনেচার করবেন। এবং রিটার্নের সাথে কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে সেটা হলো অডিট রিপোর্ট ম্যান্ডেটরি। সিএ ফার্মের অডিট রিপোর্ট কিন্তু ম্যান্ডেটরি। এবং যদি অডিট রিপোর্টের যে নেট প্রফিট বিফোর ট্যাক্স এবং তার সাথে রিটার্নের যে ইনকাম ট্যাক্সেবল ইনকাম এটা যদি মিল না খায় তাহলে আপনাকে সেপারেট একটা কম্পোজিশন শিটও করে দিতে হয়। এবং সাধারণত মানে এক হয় না, ডেপ্রিসিয়েশন, এন্টারটেনমেন্ট এবং বিভিন্ন খরচের আপনি দেখবেন যে অ্যাকাউন্টিং এর মতো চলে, ইনকাম ট্যাক্স এর মতো চলে। তো একটা সিএ ফার্ম একটা অডিট রিপোর্ট করে দিল, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ওইটাকে মেনে নিবে, নট দ্যাট। ইনকাম ট্যাক্সের নিজস্ব রুল অনুযায়ী নিয়ে ইনকাম ট্যাক্স চলবে। এখন দেখেন মেইনটেনেন্স অফ অ্যাকাউন্টস, সেটা হলো প্রত্যেকটা কোম্পানিকে হিসাবের খাতাপত্র সংরক্ষণ করতে হবে and it must be certified by the chartered accountant. এবং হিসাবের খাতাপত্র সংরক্ষণ করতে হবে as per IAS and to be reported as per BFRS বা IFRS and to be audited as per international standard of auditing. অ্যালাউবল এক্সপেন্ডিচার সেটা হলো একটা কোম্পানির কোন কোন খরচগুলো অ্যালাউবল এক্সপেন্ডিচার হবে। এখানে বলছে যে এনি এক্সপেন্ডিচার মানে হুইচ ইজ হোললি অ্যান্ড এক্সক্লুসিভলি ফর দ্য পারপাস অফ বিজনেস, এবং যদি রেভিনিউ এক্সপেন্ডিচার হয়, রেকারিং টাইপের এক্সপেন্ডিচার হয়, ডেফিনেটলি ইট ইজ অ্যালাউবল এক্সপেন্ডিচার। মানে if it is not capital expenditure, if it is not personal expenditure and if it is related to business, it is allowable expenditure. ব্যবসায় কোন কোন খরচ অনুমোদনযোগ্য, একটা বিজনেসে কি কি খরচ পাবে বলছে সব খরচ পাবে, ব্যবসার সাথে রিলেটেড খরচ যদি হয় এবং সেটা যদি রেভিনিউ নেচারের হয়, ক্যাপিটাল নেচারের না হয়, তাহলে অবশ্যই অ্যালাউবল এক্সপেন্ডিচার। এখন আসেন যে কোম্পানি যে খরচ দাবি করবে সেই খরচে কি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট মানবে? উত্তর হলো না। তাহলে দেখতে থাকেন। 1 নাম্বার, যদি এনি পেমেন্ট, যে পেমেন্ট থেকে ট্যাক্স কাটার কথা, ধরেন স্যালারি পেমেন্ট থেকে ট্যাক্স কাটার কথা, বাড়ি ভাড়া থেকে ট্যাক্স কাটার কথা, বাড়ি ভাড়া মানে অফিস ভাড়া থেকে ট্যাক্স কাটার কথা, কিন্তু ট্যাক্স কাটা হয়নি, তাহলে ওই খরচটা ডিসঅ্যালাউ হবে, ওই খরচটা ডিসিটি মানবে না। 1 নাম্বার পড়ানো শেষ। এনি পেমেন্ট where tax is deductible but not deducted, যে কোনো খরচ, ব্যবসায়িক খরচ যেখান থেকে ট্যাক্স কাটার কথা কিন্তু কাটা হয়নি, তার মানে ওই খরচটা ডিসিটি মানবে না। তো বলতে না মানলে কি করবে? ওইটা ইনকামের সাথে যোগ করবে, ওই খরচটা যোগ করে ইনকাম বাড়ায় দিবে, ইনকাম বাড়লে সে বাড়তি ইনকামের উপরে ট্যাক্স হবে। 2 নাম্বার, স্যালারি, রেমুনারেশন, ইন্টারেস্ট, কমিশন, এই 4টা জিনিস কোনো পার্টনারকে দেয়া যাবে না। একটা পার্টনারশিপ ফার্ম তার পার্টনারকে 4টা জিনিস দিতে পারবে না, যদি দেয় তাহলে ডিসঅ্যালাউ হবে। আইন বলে দিছে দিতে পারবে না, তো দিলে ডিসঅ্যালাউ হবে, ডিসঅ্যালাউ হয়ে ইনকামের সাথে যোগ হয়ে ট্যাক্স হবে, ক্ষতি হবে। তারপরে 3 নাম্বার হলো যে পেমেন্ট অফ স্যালারি টু অ্যান এমপ্লয়ি is required to show PSR as a proof of return submission. PSR is mandatory for those employees who are working in any organization at managerial or executive position. অথবা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে যদি সুপারভাইজার ওই পজিশনে কেউ চাকরি করে, তাদের প্রত্যেকে টিন থাকা বাধ্যতামূলক এবং তাদের প্রত্যেকের রিটার্ন দাখিল বাধ্যতামূলক। তো যাদের রিটার্ন দাখিল বাধ্যতামূলক, যে সমস্ত কর্মচারীদের বা কর্মকর্তাদের, এবং তারা যদি রিটার্ন দাখিল না করে, রিটার্ন দাখিলের প্রমাণ যদি সাবমিট না করে, তা সত্ত্বেও যদি তাকে বেতন দেওয়া হয়, সেই বেতনটা ডিসঅ্যালাউ হবে। তার মানে প্রত্যেকটা কোম্পানিকে, প্রতিটা এমপ্লয়ারকে এটা এনশিওর করতে হবে যে তার ওই কোম্পানিতে যারা চাকরি বাকরি করে তারা রিটার্ন দেয় কিনা, তারা রিটার্ন দিল কিনা, এটা এনশিওর করতে হবে কোম্পানিকে, এনশিওর করতে হবে এমপ্লয়ারকে। এমপ্লয়ার যদি এটা এনশিওর না করে তাহলে ক্ষতি হবে এমপ্লয়ারের। কি ক্ষতি হবে? সে যে তাকে বেতন দিল ওই বেতনটা ডিসঅ্যালাউ হবে, যে এই বেচারা রিটার্ন দেয় না, তার সে পিএসআর মানে প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন।
তো তাকে বেতন দেওয়া হলো কেন? তাকে তো বেতন দেওয়া নিষিদ্ধ। তো তাকে বেতন দেওয়া হয়েছে, এখন এই বেতনের উপরে আপনি ট্যাক্স দিবেন, কোম্পানি ট্যাক্স দেবে কোম্পানি রেটে। এটা গেল 3 নাম্বার। 4 নাম্বার হলো এনি এক্সপেন্ডিচার হুইচ ইজ ক্যাপিটাল অর পার্সোনাল ইন নেচার এন্ড নট কানেক্টেড উইথ দ্য বিজনেস। যদি ব্যবসার সাথে সম্পর্কিত কোনো খরচ না হয় এবং সেটা যদি ক্যাপিটাল নেচারের হয় বা পার্সোনাল নেচারের হয়, সেটা ডিসঅ্যালাউ হবে। 4 নাম্বারটা কিন্তু আজকে প্রথমেই পড়াইছি। পারকুইজিট টু অ্যান এমপ্লয়ি ইন এক্সেস অফ 10 লাখ টাকা। 10 লাখ টাকার বেশি যদি কোনো কর্মচারীকে কোনো কোম্পানি পারকুইজিট দিয়ে থাকে বছরে, তাহলে 10 লাখ টাকার যতটুকু বেশি ততটুকু ডিসঅ্যালাউ, এটার উপর ট্যাক্স হবে। তারপরে দেখেন ফ্রি স্যাম্পল বাবদ কত টাকা খরচ অ্যালাউবল হবে। তো সেখানে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির জন্য একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলেন। স্যার, এই যে কোম্পানি যে বেতন দিতেছে, এখন যে আমার ট্যাক্স দেওয়া লাগবে, তো এটা যদি আমি ট্যাক্স না দিই তাহলে কি সেটা কোম্পানি বেয়ার করবে? তাই যে 3 নাম্বারটা যে বললেন, কোম্পানি সাফার করবে। স্যার ট্যাক্সটা তো আমার ইনকাম থেকে দেওয়া হবে না? না না, ট্যাক্সের কথা তো এখানে বলা হয় না। 3 নম্বরে ট্যাক্স না, 3 নম্বরে হলো রিটার্ন। আমি যদি রিটার্ন না দিই, আমি চাকরি করি একটা কোম্পানিতে, এখন আমি রিটার্ন দিলাম না, এর জন্য সাফার করবে কোম্পানি। মানে আমি রিটার্ন দিলাম না কিন্তু আমাকে প্রতি মাসে বেতন দিয়ে যাচ্ছে, তাহলে আমাকে সারা বছর যা বেতন দিল এই বেতনটা ডিসিটি ডিসঅ্যালাউ করে কোম্পানিকে ট্যাক্স করে দিবে। এখন কিন্তু আপনাদের স্যালারি ট্যাক্স করাচ্ছি না, আপনি নিজেকে চাকরিজীবী মনে করে আমাকে কোশ্চেন করবেন, হবে না। এখন নিজেরে কোম্পানি ভাববেন, নিজেরে মালিক ভাববেন। আমি যখন যেটা পড়াবো আপনি ওইটা ভাববেন, তাইলে আপনার জন্য সুবিধা। আমি পড়াই কোম্পানি, আপনি আমাকে কোশ্চেন করবেন চাকরিজীবী হিসাবে, এটা হবে না। আমি কি বুঝাইতে পারছি? কি বুঝছেন আপনি? জি স্যার, বুঝতে পেরেছি। কি বুঝছেন বলেন দেখি। স্যার এখানে বুঝাচ্ছে হলো, এখন কোম্পানি যেহেতু আমি দেখে এই মানে আমার এমপ্লয়ি যে রিটার্ন সাবমিট করেন, এর জন্য আমার সাফার করতে হবে। কোম্পানিকে সাফার করতে হবে। কোম্পানিকে কি সাফার করতে কোম্পানিকে হবে? সাফার করতে হবে। কোম্পানি তাকে বেতন দিল কেন? এই বেয়াদব বেচারা, এই চাকরিজীবী সে রিটার্ন দেয় না, এই বেয়াদবরে তো তারাই দেওয়া দরকার, তারে কেন বেতন দেওয়া হলো? সে যে রিটার্ন দেয় না, এই জিনিসটা তো খোঁজ খবর রাখতে হবে কোম্পানির, যে তার প্রতিটা এমপ্লয়ি তারা বেতন দিয়ে তারা রিটার্ন দেয় কিনা, এবং তাদেরকে ঘাট ধরে রিটার্ন দেওয়াইতে হবে। এটা কোম্পানির দায়িত্ব। কিন্তু কোম্পানি যদি দায়িত্ব পালন না করে, কোম্পানির মুশকিল আছে। কোম্পানির ওই তাকে যে বেতন দিবে ওই বেতনটা ধরে ডিসঅ্যালাউ করে কোম্পানি রেটে ট্যাক্স করে দিবে। ভয়াবহ ক্ষতি হবে কোম্পানি। এখন বলতে পারেন যে আমার কারণে কোম্পানির এত বড় ক্ষতি হবে। হ্যাঁ হবে, তাহলে আমার কি হবে? আপনার কিছুই হবে না। আপনারা যদি ধরতে পারে তাহলে হবে, সেটা অন্য ইস্যু। তার মানে একজনের অপরাধে শাস্তি পাচ্ছে আরেকজন। কি বুঝতে পারছেন? জি স্যার। স্যার একটা বিষয় জানার ছিল। বলেন। স্যার, আমরা যখন কোনো খরচের উপর ট্যাক্স কাটি না, তখন কি আমরা ওই ট্যাক্সটাকে মানে স্পেসিফিক খরচের ট্যাক্সটাকে কি আমরা ট্যাক্স পেবল হিসেবে ক্লেম করতে পারবো? মানে এই ধরনের কোনো ইয়ে আছে? কি বুঝি নাই কি? স্যার, কোনো খরচের উপর যখন ট্যাক্স আমরা কাটতেছি না, যেমন 1 নাম্বার পয়েন্টটা নিয়ে কথা বলতেছিলাম আর কি। হুম। ট্যাক্স কি হলো? পেবল হিসেবে দেখাইতে পারবো, আর তখন কি কোনো প্রবলেম হবে দেখাইলে? এখন ওটা তো আপনি কোশ্চেন করছেন অ্যাকাউন্টিং, মানে ইনকাম ট্যাক্স, মানে অ্যাকাউন্টিং ট্রিটমেন্টের কথা আমাকে বলছেন, যে একটা খরচ যদি পেয়েবল ভিত্তিতে হয়, যা ধরেন একটা খরচ আমার চার্জ করলাম আমি অ্যাকাউন্টসে, কিন্তু সেটা পেয়েবল রয়ে আউটস্ট্যান্ডিং রয়ে গেল, তখন তো ব্যালেন্স শিটে যাবে। তখন ব্যালেন্স শিটে যদি যায় তাহলে ট্যাক্স কাটবো কেমনে? ট্যাক্স তো কাটবো এট দ্য টাইম অফ পেমেন্ট। তো যেমন অডিট ফি, তো অডিট হয় কখন? একটা ইয়ার ক্লোজ হয়ে যাওয়ার পরে তো অডিট হয়। তো
অডিট হলে অডিট ফিটাও তো খরচের খাতায় লেখা হয়, পিএলএ তো যায় অডিট ফি, কিন্তু অডিট ফি তো তারে দেওয়া হয় নাই। দেওয়া না হলে তো এটা ব্যালেন্স শিটে লায়াবিলিটিতে, আপনার আউটস্ট্যান্ডিং লায়াবিলিটিতে যাবে। তো স্বাভাবিকভাবেই আপনার ট্যাক্স তো কাটা হয় নাই, ওটাও লায়াবিলিটিতে যাবে, আউটস্ট্যান্ডিং এ যাবে। এখন তাহলে আপনার কি স্যার? জি স্যার। আপনার কোশ্চেনটা আমি বুঝছি যে স্যার তাহলে কি আমার ক্ষতি হবে এই হ্যাঁ যে আমি সেটাই। ট্যাক্স কাটি না? আমি কি বুঝছি আপনার মনের কথা, কি বুঝি না? বুঝি, ওই বোঝার জন্যই আমি এত কথা বলছি। আগে অ্যাকাউন্টিং বলে নিলাম, এখন আসেন ইনকাম ট্যাক্স। যে ইনকাম ট্যাক্সে আমার কি ক্ষতি হবে? আমি যে কাটি নাই, তা আমার কি ক্ষতি হবে? হওয়ার কথা না, কারণ আমি কাটবো কিভাবে? আমি তো তাকে পেমেন্টই করিনি। ট্যাক্স কাটার নিয়ম তো এট দ্য টাইম অফ পেমেন্ট। তবে মুশকিল হলো ইনকাম ট্যাক্সের বইয়ে আপনি বেশ কিছু জায়গায় আপনি বলা আছে যে ট্যাক্স টু বি ডিডাক্টেড at the time of payment or at the time of credit, whichever is earlier. অর্থাৎ আমি পেমেন্ট করি আর না করি, ডিউ ভিত্তিতেও আমাকে ট্যাক্সটা কাটতে হবে। তো এরকম সব ক্ষেত্রে না অবশ্য, মানে কোনো কোনো ক্ষেত্রে, যেমন ব্যাংক ইন্টারেস্ট, যেমন এফডিআর এর ইন্টারেস্ট, এইসব জায়গায়ও বলা আছে যে এক্রুয়াল ভিত্তিতে ট্যাক্সটা কাটতে হবে। তাকে পেমেন্ট করা হচ্ছে না, সে এফডিআর করছে 5 বছরের জন্য, তো বছর বছর তাকে একটা ইন্টারেস্ট ক্রেডিট করা হয়, তো তাকে দেয়া হচ্ছে না, কিন্তু বলছে যে না, এট দ্য টাইম অফ ক্রেডিট অর এট দ্য টাইম অফ পেমেন্ট, হুইচএভার ইজ আর্লিয়ার, মানে যেটা আগে ঘটবে সেটা ট্যাক্স কাটতে হবে। তো এরকম কোনো কোনো জায়গাতে আছে, বাট সব জায়গাতে না। যেমন আমি অডিট ফির যে উদাহরণটা দিলাম, আপনি তো কোশ্চেন করলেন, আমি একদম উদাহরণ সহকারে আপনার বুঝাই দিলাম। যেমন অডিট ফি, তো অডিট হয় তো অ্যাকাউন্টস ক্লোজ হওয়ার পরে, তো আমি এটা কাটবো কিভাবে? প্রশ্নই আসে না। এটা তো অডিট ফি সবসময় আপনার আউটস্ট্যান্ডিং লায়াবিলিটিতে যাবেই যাবে। তো সেই হিসাবে আমি তো এই অডিট ফির উপরে ট্যাক্স কাটি নেই, কাটা তো সম্ভব না, কারণ আমি তো পেমেন্টই হয় নাই। পেমেন্ট যেহেতু হয় নাই, কাটা যেহেতু হয় নাই, তো এতে আমার কি কোনো ক্ষতি হবে? নো, হবে না। আচ্ছা, এখন আসেন ফ্রি স্যাম্পল। তো থ্যাংক অনেক ইউ স্যার। অনেক কোম্পানি দেখবেন যে বিশেষ করে ডাক্তারদের পিছনে আপনার রিপ্রেজেন্টেটিভরা ঘুরঘুর করে, তারা বিভিন্ন ধরনের ওষুধের স্যাম্পল নিয়ে যায়। তো এই যে স্যাম্পল গুলো বিতরণ করে ফ্রি, এটাও তো একটা খরচ। এই ফ্রি স্যাম্পল বাবদ যদি কোনো কোম্পানি খরচ দাবি করে, সে কতটুকু পাবে? এই ফর্মুলা অনুযায়ী পাবে। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বেশি ফ্রি স্যাম্পলের ক্ষেত্রে, তারপরে ফুড, কসমেটিক্স, টয়লেট্রি, তারপরে আদার ইন্ডাস্ট্রি ইত্যাদি, তাদেরও এরকম কিছু থাকে। এই। তারপরে দেখেন আপ্যায়ন, এন্টারটেইনমেন্ট। আপ্যায়ন বাবদ যে খরচ দাবি করবে সেটা পাবে না, পাবে হলো 10 লক্ষ টাকা আয়ের উপরে 4%, বাকিটার উপরে 2%। এই ফর্মুলাতে যা আসে এটুকু পাবে। এই জন্য দেখেন, এই যে আপনার অডিট রিপোর্টে যে খরচগুলো পিএলএ দাবি করা হয়, ইনকাম ট্যাক্স কি তা মেনে নেয়? নো। এই জন্য বলা হয় যেখানে অ্যাকাউন্টিং শেষ সেখানে অডিটিং শুরু, যেখানে অডিটিং শেষ সেখানে ইনকাম ট্যাক্স শুরু, যে যার মতো চলে। ইনকাম ট্যাক্সের কথা হলো যে একটা সিএ ফার্ম অডিট করে দিল, আমাকে ওই ইনকামই মেনে নিতে হবে? নেভার। আমি আমার আইন দ্বারা চলবো। এই যে আইনগুলো দেখতেছেন আপনি এক এক করে, কি দেখতেছেন? যে কোনো কোনো জায়গায় যদি সিলিং দেয়া আছে যে এর বেশি পাবে না, আর কোনো কোনো জায়গায় কিছু নিয়ম কানুনের কথা বলা আছে যে এই নিয়ম ফলো না করলে আমরা মানবো না, এই খরচটা মানবো না। এই আর কি। আর হেড অফিস এক্সপেন্ডিচার সাধারণত বিদেশি কোম্পানির ক্ষেত্রে হয়, ফরেন কোম্পানি, সেখানে বলা আছে যে টাকা তারা ইনকাম দেখাবে তার 10% পর্যন্ত হেড অফিস এক্সপেন্ডিচার বাবদ খরচ দেখাতে পারবে, আর রয়্যালটি 10% একই। এগুলো যা দেখতেছেন, এই যে পার্সেন্টেজ গুলো যা দেখতেছেন, এগুলো সব কিন্তু সিলিং। সিলিং মানে হলো সীমা, সীমা লঙ্ঘন করা যাবে না। সীমা লঙ্ঘন করলে ওই যতটুকু লঙ্ঘন হবে অতটুকুর উপরে ট্যাক্স হবে। বুঝতে পারছেন? এখন আপনি বলতে পারেন যে স্যার এত কিছু যে পড়াইতেছেন আমরা কেমনে মনে রাখবো, এখন এখান থেকে কি এমসিকিউ হতে পারে? তো এখন এই রেট গুলো তো এখন চেষ্টা করবেন, আর কি করবেন। এখন যদি আপনার এমসিকিউ আসে যে একটা ফরেন কোম্পানি, সে হেড অফিস এক্সপেন্ডিচার বাবদ কত পার্সেন্ট খরচ
দাবি করতে পারবে, কত পার্সেন্ট পর্যন্ত খরচ দাবি করলে সেটা অ্যালাউবল হবে, মানে ইনকাম ট্যাক্স মানবে, কত পার্সেন্ট, 10%, 20%, 30%, 40%, দীর্ঘ সাইডটা আপনি কোনটাতে টিক চিহ্ন দিবেন। তো স্বাভাবিকভাবেই একটু তো মনে না রাখলে পরীক্ষার জন্য মুশকিল হবে। তারপরে দেখেন যে স্যালারি পেইড আদারওয়াইজ দ্যান বাই ব্যাংক ট্রান্সফার, সেটা হলো মানে বেতন দিতে গেলে আপনাকে অবশ্যই মানে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে দিতে হবে। আগে 20,000 টাকার একটা ছিল, ওইটা উঠাই দিছে এবারের বাজেটে। এবারে বলছে যে 1 টাকা বেতন হলেও সেটা ব্যাংক ট্রান্সফার বা মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে হতে পারে, এই আর কি। ইম্পেয়ারমেন্ট লস মানবে না। তো ইম্পেয়ারমেন্ট লস তো বোঝেন, ওই যে বিভিন্ন জিনিসের যে আপনার অনেক সময় মেশিন পুরনো হয়ে যায়, তখন ওইটাকে বেচার মতো অবস্থাও থাকে না, তখন ওই লসটাকে অ্যাকাউন্টিং এ ইম্পেয়ারমেন্ট লস হিসেবে দেখায়। কিন্তু যদি দেখায় ইনকাম ট্যাক্স সেটাকে মানবে না, বলে দিচ্ছে। তারপরে ওভারসিজ ট্রাভেলিং, ব্যবসার কাজে দেশের বাইরে যায়, মালিক পক্ষ যায় বা কর্মচারী যায়, তো এই ওভারসিজ ট্রাভেলিং বাবদ বিজনেস পারপাসে যদি খরচ দেখানো হয় সেটা কতটুকু দেখাইলে মানবে। এটা বলছে যে ব্যবসার যে টার্নওভার মানে হলো আপনার সেলস বা রেভিনিউ 0.5% পর্যন্ত অ্যালাউ। তারপরে 4 নম্বরে বলছে যে মানে কোনো কোম্পানি তার কোনো শেয়ার হোল্ডার ডাইরেক্টরকে কোনো ধরনের ডিসকাউন্ট বা কমিশন দিতে পারবে না, দিলে ডিসঅ্যালাউ হবে। আর শেষে যেটা বলছে 50,000 টাকার উপরে কোনো পেমেন্ট ক্যাশে করলে সেটা ডিসঅ্যালাউ হবে। 50,000 টাকার উপরে কোনো পেমেন্ট হলে সেটা অবশ্যই ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে হতে হবে। কিন্তু র মেটেরিয়াল কেনার বেলায় এটা 5 লক্ষ টাকা পর্যন্ত অ্যালাউড নগদে। আচ্ছা, বাড়িওয়ালাকে যে বাড়ি ভাড়া দিতে হবে, অফিস ভাড়া দিতে হবে, সেটা দিতে হবে চেকের মাধ্যমে বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে। তো বাড়িওয়ালাকে নগদে কোনো টাকা পয়সা দেয়া যাবে না। যদি নগদে দেয়া হয় অফিস ভাড়া, তাহলে সেই অফিস ভাড়াটা কিন্তু অফিস রেন্ট কিন্তু ডিসিটি ডিসঅ্যালাউ করবে। তারপরে 2 নম্বরে বলছে যে বেশ কিছু খরচ আছে যাদের টিন নাই, তাদের মানে তাদের সাথে কোনো কারবার নাই। মানে টিন না থাকা সত্ত্বেও যদি কনসালটেন্সি, ক্যাটারিং, ইভেন্ট ম্যানেজমেন্ট, ম্যানপাওয়ার সাপ্লাই, সিকিউরিটি সার্ভিস এই বাবদ পেমেন্ট করা হয়, তাহলে সেই পেমেন্টটা ডিসঅ্যালাউ। আর প্রমোশনাল এক্সপেন্ডিচার, এটা ডিসক্লোজ বিজনেস টার্নওভার বা রেভিনিউর 50 পয়সা পার্সেন্ট পর্যন্ত অ্যালাউ। এটাও সিলিং কিন্তু সবই। আর কন্ট্রিবিউশন টু এনি ফান্ড হুইচ ইজ নট অ্যাপ্রুভড বাই দি এনবিআর, মানে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড ইত্যাদি, পেনশন ফান্ড, এরকম কোনো ফান্ডে, সুপারঅ্যানুয়েশন ফান্ড, তো এইগুলোতে যদি কোম্পানি কন্ট্রিবিউট করে এবং সেই ফান্ডগুলো যদি এনবিআর অনুমোদিত না হয়, তাহলে ওইখানে যে খরচটা দাবি করবে এটা পুরোপুরি ডিসঅ্যালাউ। ঠিক আছে স্যার, হুম, ডিসঅ্যালাউ হয়ে যায় ডিসিটি থেকে, তাহলে কি তাহলে কি করব? বুঝে নাই কি? যে বলতেছেন না ডিসঅ্যালাউ হয়ে যাবে ডিসিটি থেকে, মানে অ্যালাউ করবে না ডিসিটি। হ্যাঁ, তো এখন যদি আমার এই এক্সপেন্ডিচার গুলো অ্যালাউই না করলো, তাহলে কি স্যার আবার এগুলো নতুন করে তারপর ওইটার উপরে ট্যাক্স রিটার্ন দাখিল করতে হবে আমাকে? ট্যাক্স রিটার্ন দাখিল করতে হবে না, সেই কাজ করে দিবে ডিসিটি। আমি ইনকাম দেখাবো 10 টাকা, ডিসিটি টাইনা হেসরাইয়া এটারে বানাবে 100 টাকা, 100 টাকা বানাই ওইটার উপরে আমাকে ট্যাক্স করে ছেড়ে আমারে জবাই করবে। আমারে যদি এই সমস্ত ঘটনা হয় তাহলে একের পর এক আমারে জবাই করবে। আমার কিছু করতে হবে। আপনি বলছেন যে আমার যদি এইগুলা না হয় তাহলে আমাকে কি ইনকাম আবার রিক্যালকুলেট করে আমাকে রিটার্ন দাখিল করতে হবে? না, আমি আমার মতো রিটার্ন দাখিল করব অডিট রিপোর্ট সহ, তারপরে আমাকে ডিসিটি এই এক একটা ধারায় জবাই করবে। বুঝতে পারছেন? এই তারপরে কিন্তু স্যার আপিল করা যাবে না স্যার? হ্যাঁ, আপিল করা যায়।
তারপরে দেখেন ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন। ও এইটা হলো সম্ভবত IAS 16, IFRS 16 মনে হয়। তো ওইখানে আপনার ওই যে রেন্ট যেটা লিজ, IFRS 16 না, IAS 16, না স্যার IFRS 16 IFRS 16 IFRS 16। তো IFRS 16 ফলো যদি করে কোনো কোম্পানি, তাহলে দেখা যাবে যে তারা ওই অ্যাসেটটা দেখাচ্ছে, ডেপ্রিসিয়েশন দেখাচ্ছে, কিন্তু ভাড়াকৃত সম্পত্তির তো এটা হওয়ার কথা না। সেখানে বলছে যে ঠিক আছে, কোম্পানি IFRS ফলো করে কোম্পানির অ্যাকাউন্টস রেডি করবে, কিন্তু ইনকাম ট্যাক্স সেটা মানবে। ইনকাম ট্যাক্স শুধু ওই রেন্টাল ইনকামটা, এক্সপেন্ডিচারটা শুধু অ্যালাউ করবে, সে ডেপ্রিসিয়েশন অ্যালাউ করবে না, কোনো ইন্টারেস্ট অ্যালাউ করবে। রাইট টু ইউজ অ্যাসেট। তো এটা আর কি, এটা আজগুবি একটা মানে নিয়ম। আমি নিজে এই নিয়মের সাথে দ্বিমত পোষণ করি। ধরেন আমি একটা অফিস ভাড়া করলাম, এখন এই বিল্ডিংটা আমার হয়ে গেল, আমার ব্যালেন্স শিটে বিল্ডিং দেখাবো, বাড়িওয়ালাও বিল্ডিং দেখায় তার এসে ব্যালেন্স শিটে, আমিও দেখাবো আমার ব্যালেন্স শিটে। এই বিল্ডিং এর মালিক কি? আমি মালিক হলাম কিভাবে? আমি তো ভাড়াটিয়া, তা আমার ব্যালেন্স শিটে এটা আসবে কেন? আর আমি এটা ডেপ্রিসিয়েশন দাবি করব কিসের ভিত্তিতে? এই হলো IFRS 16 আজগুবি। তো এখানে বলছে ঠিক আছে, আপনি অ্যাকাউন্টিং আজগুবি ভাবে চলবে, ইনকাম ট্যাক্স মানবে না। ইনকাম ট্যাক্স বলছে যে না, আমরা এগুলো মানি না, আমরা ওই ডেপ্রিসিয়েশনও মানি না, ওই কিছুই মানি না, শুধু রেন্ট যেটা ওইটাই মান, মানে যে যার মতো চলবে। কিছু বুঝছেন? স্যার এদিক থেকে চিন্তা করলে তো ইনকাম ট্যাক্সেরটাই ঠিক মনে হচ্ছে। আমি তো তাই বলি যে আসলে IFRS 16 তো আমাদের ICAB থেকে এটা অ্যাডপ্ট করাটাই ঠিক হয় না, কারণ এটা তো আমাদের সাথে যায় না, অ্যাকাউন্টিং এর রুলের সাথেও তো যায় না। এটা কি মানে কথা যে আমি যে বাড়ি ভাড়া নিলাম সেই বাড়ি এখন আমার হয়ে গেল, ওই বাড়ির উপরে আমি ডেপ্রিসিয়েশন দাবি করব? এটা কেমন কথা এটা? যাই হোক আর কি। তো এরপরে দেখেন যে 2 নম্বর যেটা, সেটা হলো এনি অ্যাক্রুড এক্সপেন্স হুইচ ক্যানট বি স্পেসিফিক্যালি অ্যাসার্টেইনেবল। মানে কোনো এক্সপেন্স অ্যাক্রু হয়েছে কিন্তু সেটা ব্যাখ্যা করতে পারে না বা ক্লিয়ারলি নট অ্যাসার্টেইনেবল, এরকম যদি কোনো মানে খরচ পাওয়া যায়, যে ডিসিটি কোম্পানি বলতেছে যে এই খরচটা আমার প্রকৃতপক্ষে হয় নাই, বাট এটা হবে, অ্যাক্রুয়াল বেসিসে এই খরচটা আমি চার্জ করছি PL-এ। তো কিন্তু কি খরচ এবং কেন খরচ, এটা কেন খরচ হিসাবে এটা ক্লেম করা হলো, পেমেন্ট করা হলো না, কিন্তু এটা যদি ক্লিয়ারলি অ্যাসার্টেনেবল না হয় তাহলে ডিসঅ্যালাউ হবে। এই কথা এখানে বললেও যা, না বললেও তা। তারপরে 3 নম্বর, এনি এক্সপেন্স হুইচ আর নট কানেক্টেড উইথ দ্য বিজনেস অপারেশন। ব্যবসার সাথে সম্পর্কিত যদি কোনো খরচ না হয় তাহলে সেটা ডিসঅ্যালাউ হবে। এনি এক্সপেন্ডিচার হুইচ ইজ নট ভাউচড অ্যান্ড ভেরিফাইবল, এগুলো মানে ফালতু কথা, মানে কথা, গতানুগতিক কথা, ফালতু না, সরি, গতানুগতিক কথা। তারপরে দেখেন কর্পোরেট ট্যাক্স রেট, এটা কিন্তু বলছি আপনাদেরকে যে ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান তাদের ট্যাক্স রেট হচ্ছে 37.5%, এই যে 4 নম্বরে। কিন্তু তাদের যদি গেইন থাকে, ক্যাপিটাল গেইন থাকে, তাহলে তার উপরে ট্যাক্স রেট কিন্তু 15%। যদি শেয়ার বিক্রি করে ক্যাপিটাল গেইন হয় তার উপরে ট্যাক্স রেট হচ্ছে 10%। যদি ডিভিডেন্ড ইনকাম হয় তাহলে ট্যাক্স রেট হচ্ছে 20%। এরকম মানে একেবারে ঢালাও 37.5% সব ইনকামের উপরে তা কিন্তু নয়। ইউজুয়ালি বিজনেস ইনকামের উপরে 37.5, কিন্তু অন্যান্য ইনকাম যদি থাকে তার উপরে কিন্তু ট্যাক্স রেট গুলো ভিন্ন। বুঝতে পারছেন? স্যার স্যার এই ট্যাক্স রেটটা এই যে 37.5%, এটার মধ্যেই কি ক্যাপিটাল গেইন, তারপর ডিভিডেন্ড ইনকাম এগুলো ইনক্লুডেড না? না না, একটা ব্যাংকের বিজনেস ইনকাম আছে, ক্যাপিটাল গেইন আছে, ডিভিডেন্ড ইনকাম আছে, সবকিছু মিলেই তো একটা ব্যাংকের ইনকাম। এখন
এই একটা ব্যাংকের ধরেন এবার 10 কোটি টাকা ইনকাম হলো, সব খাত মিলে, তা 10 কোটি টাকার উপরে কি তাকে এই 37.5% হারে ট্যাক্স দিতে হবে? নো, দেখতে হবে 10 কোটি টাকা ইনকাম তার কোন কোন খাতে। যদি দেখা যায় যে 10 কোটির মধ্যে 2 কোটি টাকা আছে ক্যাপিটাল গেইন, তাহলে ক্যাপিটাল গেইনের উপরে 37.5% হারে ট্যাক্স হবে না, হবে 15% হারে। যদি দেখা যায় 10 কোটি টাকার মধ্যে 3 কোটি টাকা আছে ডিভিডেন্ড ইনকাম, তাহলে ওই ডিভিডেন্ড ইনকামের উপরে ট্যাক্স হবে 20% হারে। বুঝতে পারছেন? ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন যে এই যে কন্ডিশন আপনাকে বলছিলাম আমি যে কোম্পানির ট্যাক্স রেট কি? কোম্পানির ট্যাক্স রেট হচ্ছে আইদার 27.5% প্রাইভেট লিমিটেড কোম্পানি, 27.5 বা 30, আর ওয়ান ম্যান কোম্পানি ওপিসি তাদের ট্যাক্স রেট হচ্ছে 22.5 বা 25। এখন কখন দুইটা কন্ডিশন যদি ফুলফিল করে, কন্ডিশন দুইটা যদি ফুলফিল করে তাহলে 27.5, কন্ডিশন দুইটা যদি ফুলফিল না করে তাহলে 30। কন্ডিশন দুইটা কি কি নিচে আছে, যে সমস্ত বিক্রয় ব্যাংকিং চ্যানেলে হতে হবে, আর এক্সপেন্ডিচার 36 লক্ষ টাকার উপরে নগদে করা যাবে। এই দুইটা কন্ডিশন, এই দুইটা এমন কন্ডিশন, এমন মানে কড়াকড়ি কন্ডিশন, এই কন্ডিশন মানা সম্ভব না। সমস্ত বিক্রি একেবারে ব্যাংকিং চ্যানেলে হবে, 2 টাকাও নগদে হতে পারবে না, এরকম তো বাস্তবে সম্ভব না আসলে। তো যার কারণে আমার দেখা মতে এই 27.5% এর বেনিফিট কেউ পায় না। আলটিমেটলি কোম্পানিকে 30% হারে ট্যাক্স দিতে হয়। কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। তেমনি ভাবে আপনার লিস্টেড কোম্পানির ট্যাক্স রেট হচ্ছে 3 রকম, 20, 22.5 বা 25। ওই একই, ওই কন্ডিশন যেটা আগের স্লাইডে দেখছেন, এইখানেও একই কন্ডিশন। কন্ডিশন মানলে একরকম, কন্ডিশন না মানলে আর এক রকম। মানে এক কথায় বলা যাচ্ছে না যে একটা পাবলিকলি ট্রেডেড কোম্পানির ট্যাক্স রেট কত। আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে একটা পাবলিকলি ট্রেডেড কোম্পানির ট্যাক্স রেট কত, তখন আমি বলবো যে হয় 20, না হয় 22.5, না হয় 25। তাহলে এটা কেমন কথা? হ্যাঁ, এইটাই কথা। বুঝতে পারছেন? এখন আপনার চোখের সামনে টানানো, আপনি দেখে নেন কখন 20 হবে, কখন 22.5 হবে, কখন 25 হবে। ঠিক আছে? মোবাইল ফোন কোম্পানির ট্যাক্স রেট হচ্ছে 40 বা 45। যদি লিস্টেড হয় 40, যদি লিস্টেড না হয় 45। কিন্তু ওই তিনটা কিন্তু কমন। ক্যাপিটাল গেইন যদি হয় মোবাইল ফোন কোম্পানির তাহলে কিন্তু 15, ডিভিডেন্ড ইনকাম যদি হয় তাহলে 20, এরকম আর কি। এখন দেখেন কিছু ফিসক্যাল ইনসেনটিভ আছে, মানে কোম্পানিগুলো ট্যাক্স হলিডে, মানে যেহেতু নতুন কোম্পানি, নতুন ইন্ডাস্ট্রি সাধারণত ট্যাক্স হলিডে পেয়ে থাকে, সেটা আইদার 5 বছর বা 10 বছর, ডিপেন্ডিং অন দা লোকেশন, ইন্ডাস্ট্রিটা কোথায়। ঢাকা, ময়মনসিংহ, চিটাগাং ডিভিশনে হলে 5 বছর, আর রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ডিভিশনে হলে 10 বছরের হলিডে একটা থাকে। তাও অ্যাপ্লিকেশন করতে হয়, এনবিআর অ্যাপ্লিকেশন করে, এনবিআর যদি দেখে যে না ইন্ডাস্ট্রিটা নূতন, তাকে দেয়া যায়, তাহলে মানে তারা একটা হলিডে এনজয় করে, বাট সেটা ফুল হলিডে না, পার্টলি। মানে যা ট্যাক্স, যেমন ফার্স্ট ইয়ারে 90% হচ্ছে হলিডে। তার মানে একটা কোম্পানি যদি 1 লাখ টাকা ট্যাক্স হয়, তার 90,000 টাকা মাফ, 10,000 টাকা দিতে 90% হচ্ছে মানে হলিডে পাবে, এরকম। সে হলিডের অনেক কন্ডিশন আছে, যে কোনো ইন্ডাস্ট্রি হলিডে পায় না। আবার ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং চিটাগাং ডিস্ট্রিক্টে যদি কোনো ইন্ডাস্ট্রি হয় সে পাবে না, এই 4টা ডিস্ট্রিক্ট বাদ, কারণ এই 4টা ডিস্ট্রিক্টে জনসংখ্যাও বেশি, ইন্ডাস্ট্রিও বেশি, এখানে আর ইন্ডাস্ট্রির দরকার নাই। আরো কিছু ইনসেনটিভ আপনি দেখেন, ইকোনমিক জোন, এইটাই এখন বেশি চলতেছে। এই যে অর্থনৈতিক অঞ্চল বা হাইটেক পার্ক, এইখানে যদি ইন্ডাস্ট্রি হয় তাহলে প্রথম 3 বছর 1 পয়সাও ট্যাক্স দিতে হবে না।
ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার নো ট্যাক্স, 100% exemption, ট্যাক্স ফ্রি। ফোর্থ ইয়ারে 80% ট্যাক্স ফ্রি, যা ট্যাক্স হবে তার 20% দিতে হবে ফোর্থ ইয়ার। এইভাবে এছাড়াও কিছু ইনসেন্টিভ আছে, একটু দেখে নেন। সেটা হলো ইপিজেড। ইপিজেড হলো এক্সপোর্ট প্রসেসিং জোন, আর আগের স্লাইডে যেটা পড়ানো হয়েছে সেটা হলো ইকোনমিক জোন, অর্থনৈতিক অঞ্চল, দুইটা ভিন্ন জিনিস। ইপিজেড এ যে ইন্ডাস্ট্রি হয়, যেমন চিটাং এ ইপিজেড আছে, কোরিয়ান ইপিজেড, ঢাকায় সাভারে আছে। তো ইপিজেড এর ইন্ডাস্ট্রি গুলো সাধারণত 5 বছর বা 7 বছরের হলিডে এনজয় করে, এবং এটা অটোমেটিক, এটার জন্য এনবিআর এ আবেদন করতে হয় না। তারপরে কম্পিউটারের সফটওয়্যার ডেভেলপমেন্ট ব্যবসা, এটাও আপনার আগামী 30/6/2024 পর্যন্ত তাদের সম্পূর্ণ ইনকাম কর্ম। রেফারেন্স কিন্তু দেওয়া আছে এখানে। ও, এই রেফারেন্সটা একটু ভুল আছে, 6 শিডিউল পার্টে প্যারা 33, এটা আগেরটা রয়ে গেছে। এটা হবে হলো যেখানে বের করছিলাম ওই কৃষিজাই পরের দিকে, এর পরের দিকে যেটা 19-20, সেটার পরেই হলো এটা ছিল। কত নম্বর জানি? যে 21 নাম্বার সম্ভবত, হ্যাঁ 21। আপনার এখানে প্যারা হবে 6 শিডিউল পার্ট 1 হবে, প্যারা 21 অফ 6 শিডিউল পার্ট 1। হস্তশিল্প রপ্তানি, এটা আবার কত? এটা হলো 22। হ্যাঁ, কারেকশন করে দিলাম, এটা আগেরটা ছিল। তো কম্পিউটারের যে সফটওয়্যার ডেভেলপমেন্ট ব্যবসা থেকে উদ্ভূত আয় আগামী 30/6/2024 পর্যন্ত করমুক্ত, এটা রেফারেন্স হচ্ছে প্যারা 21, এখন যেটা কারেকশন করে দিলাম 6 শিডিউল পার্ট 1। আর প্রাইভেট পাওয়ার জেনারেশন কোম্পানি 15 বছর কোনো ট্যাক্স দিতে হয় না, মানে যারা বিদ্যুৎ উৎপাদন করে, যেমন আপনার জিবিবি পাওয়ার, সামিট পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, এরকম তারা 15 বছর ট্যাক্স দেয় না। তারপরে হস্তশিল্প রপ্তানি থেকে নিচেরটা, হস্তশিল্প রপ্তানি থেকে উদ্ভূত আয়ও কিন্তু আগামী 30 জুন 2024 পর্যন্ত করেন। এই হচ্ছে আপনার আইটি রিলেটেড সেক্টর, যে সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং আইটি রিলেটেড, যেগুলোর উপরে কোনো ট্যাক্স নাই। আগামী 2024 সাল পর্যন্ত 30 জুন 2024 পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না। এখন আসেন সিএসআর, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। এই যে বিজনেস হাউসগুলো, বড় বড় কোম্পানি বা বড় বড় ব্যাংক, তারা কিন্তু ব্যবসা করে ঠিক আছে, কিন্তু সামাজিক দায়বদ্ধতা থেকেও কিছু খরচ করে, গরিব ছাত্রছাত্রীদের বৃত্তি দেওয়া ইত্যাদি। তো এই যে কি কি এর সিএসআর এর এরিয়া কি কি? ন্যাচারাল ক্যালামিটিজ, ওল্ড হোম, ওয়েলফেয়ার অফ দি রিটায়ার্ডেড পারসন, এডুকেশন অফ পুয়ার চিলড্রেন, এই যে খাতগুলো, এই খাতে যদি কোনো কোম্পানি, কোনো ব্যাংক খরচ করে, যেমন আমরা জানি ডাচ বাংলা ব্যাংক কিন্তু বেশ খরচ করে, ইসলামী ব্যাংকও আগে করতো। তো এই খরচগুলো সিএসআর হিসেবে গণ্য হয়, এবং সিএসআর বাবদ যা খরচ করবে সেটার একটা পার্সেন্টেজ তারা রিবেট পাবে। সেই রিবেটের ফর্মুলা হচ্ছে এইটা।
মানে যে কোম্পানি সিএসআর করবে তারা 10% একটা রিবেট পাবে। সেই 10% কোন টাকার উপরে পাবে? সেটা হলো যে তাদের যে টোটাল ট্যাক্সেবল ইনকাম তার 20% অথবা সর্বোচ্চ 12 কোটি টাকা, অথবা অ্যাকচুয়াল মানি স্পেন্ড ফর সিএসআর। সিএসআর বাবদ যেটা খরচ করবে অথবা 12 কোটি টাকা অথবা টোটাল ইনকামের 20%, এই তিনটার ভিতরে যেটা লোয়েস্ট তার 10% তারা রিবেট পাবে যদি কোনো কোম্পানি সিএসআর করে থাকে। এবং সিএসআর করতে গেলে তাকে 23টা খাতে করতে হবে, এই খাতের বাইরে করতে পারবে। এই খাতগুলো কিন্তু এখানে মানে বিভিন্ন ডোনেশন আছে বা যেগুলো আর কি। তবে সিএসআর করতে গেলে তার কিছু কন্ডিশন ফুলফিল করতে হয়, যেমন স্টাফ স্যালারি রেগুলারলি দিতে হয়। এখন দেখা গেল যে গরিব ছাত্রছাত্রীদের বৃত্তি দিল, তাদের কম্পিউটার দিল, ল্যাপটপ দিল, এটাকে ওল্ড হোমের জন্য কাজ করলো, সবই করলো, সব ভালো কথা, কিন্তু নিজের লোকের বেতন দেয় না, তাহলে হবে না। এই জন্য বলছে যে রেগুলারিটি ইন পেমেন্ট অফ স্টাফ স্যালারি, হ্যাভিং ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান ইন দ্য ইন্ডাস্ট্রি, বর্জ্য ব্যবস্থাপনার প্ল্যান থাকতে হবে, ইনকাম ট্যাক্স, ভ্যাট, ডিউটি, লোন এগুলো পরিশোধ থাকতে হবে। তারপরে সিএসআর গভর্নমেন্ট অ্যাপ্রুভড ইনস্টিটিউশনের মাধ্যমে হতে হবে, লেবার ল ফলো করতে হবে, কমপ্লাই করতে হবে। আর সিএসআর বাবদ যেটা খরচ করবে সেটা বিজনেস এক্সপেন্ডিচার হিসেবে গণ্য হবে না, এটা আলাদা। কারণ বিজনেস এক্সপেন্ডিচার হিসেবে যদি মানে চার্জ করতে পারে পিএলএ, তাহলে তো পুরো 37.5% বেনিফিট নিয়ে গেল, সেটি হবে না। আর ডকুমেন্ট মেনটেন করতে হবে, ডিসিটি যদি চায় দেখাতে হবে। আর সর্বোপরি এনবিআর থেকে সিএসআর প্ল্যান সাবমিট করে সেটার একটা এক্সিবিশন সার্টিফিকেট নিতে হবে। এটা ফর্মালিটিস আর কি। তাহলে এই গেল আমাদের মানে কোম্পানি ট্যাক্স অ্যাসেসমেন্ট, এবং মূলত আসলে মানে বিজনেস ইনকাম ফ্রম বিজনেসটা পড়ানো শেষ হয়ে গেল, বুঝতে পারছেন? এখন দেখেন কোনো কোশ্চেন আছে কিনা। আমাদের দুইটা হেড ম্যাথ আসতে পারে বলেন। ম্যাথ স্যার, এখান থেকে কি ম্যাথ আসতে পারে? এখান থেকে সম্ভাবনা কম, কারণ একটা কোম্পানির অঙ্ক দিতে গেলে এটা অনেক বড় একটা অঙ্ক হয়ে যায়। আপনি এই লেভেল পাস করে যখন পরের লেভেলে যাবেন, ট্যাক্স প্ল্যানিং এন্ড কমপ্লায়েন্স যাবেন, তখন ওইখানে দেখবেন ওইখানে কোম্পানির অঙ্ক মাস্ট, বড় বড় অঙ্ক হয়। কোম্পানির অঙ্ক ছোট অঙ্ক তো হয় না, একটা কোম্পানির অঙ্ক দিলেই মানে 1 ঘন্টা লেগে যায় এটা করতে। তো সেই হিসাবে কোম্পানির অঙ্ক আসার সম্ভাবনা নাই এখানে। আপনাদের ওই স্যালারি, হাউস প্রপার্টি ওগুলো নিয়ে অঙ্ক থাকে, বুঝতে পারছেন? তবে এই যেটা আজকে পড়ানো হলো এখান থেকে বেশ কিছু এমসিকিউ থাকতে পারে, এই আর কি। যেমন আপনার একটা এমসিকিউ বলি, সেটা হলো যে পার এমপ্লয়ি পার ইয়ার কত টাকা পর্যন্ত পারকুইজিট অ্যালাউড? 10 লাখ, 10 লাখ, ওই তো দিলাম 4টা, 10 লাখ, 12 লাখ, 16 লাখ, 18 লাখ, কোনটা? তো এমসিকিউ হতে পারে, তো এইটাই আর কি। তো দেখেন, আর যদি কোনো কোশ্চেন না থাকে, আমাদের দুইটা হেড শেষ হয়ে গেল। এরপরে আমি দেখি কি পড়াবো, একটা ব্রেকে যাচ্ছি। স্যার তো- একটা কোশ্চেন করবো ছোট্ট। হ্যাঁ বলেন। ইনকাম ফ্রম হাউস রেন্ট থেকে আর কি একটা ছোট্ট কোশ্চেন ক্লিয়ার করে দিবেন। সেটা হলো যে আমার ইনকাম ফ্রম হাউস রেন্টে যে আমার রেসিডেন্সিয়াল হলে 25% আর কমার্শিয়াল হলে 30% আমার যে বাদ দিব, ওটা স্যার যদি অ্যালাউয়েবল এক্সপেন্ডিচারের বেশি হয়ে যায় টাকাটা, সেটাকে ডিম ইনকাম হিসেবে আমার যোগ করে ফেলবে স্যার? মানে উদাহরণ দিয়ে বলেন তো, কি বুঝি নাই। স্যার 1 লাখ টাকা বাসা ভাড়া ইনকাম আমার স্যার, এখানে 25% হলো আমার বাদ যাবে আর কি স্যার। এখন খরচটা যদি আমার 25% এর বেশি হয়ে যায়, সেটা তো আমার ডিম ইনকাম হিসেবে যোগ হয়ে যাবে না স্যার? শোনেন, এখানে একটা কথা বলি, এখানে 20% হলো ঢালাও। আপনার 1 পয়সা খরচ না হলেও আপনি 25% পাবেন। আপনার লেখা ছিল, আমি যেটা পড়াইছি সেখানে লেখা ছিল স্ট্যাটুটরি ডিডাকশন। স্ট্যাটুটরি বাংলা হচ্ছে বিধিবদ্ধ রেয়াত। বিধিবদ্ধ মানে হলো মানে বিধিতে লেখা আছে যে এটা পাবেনই পাবেন। আপনার 1 পয়সা খরচ না হইলেও পাবেন। আপনি খরচ বেশি হইলেও 25, খরচ কম হইলেও 25, না হইলেও 25, 25 তো 25ই। কিছু বুঝছেন না বোঝেন নাই? ওকে স্যার, বুঝছি স্যার।
ওকে থ্যাংক ইউ স্যার ম্যাথের ক্ষেত্রে যেটা করে সেটা হচ্ছে যদি রিপেয়ার মেইনটেনেন্স আমি অ্যালাউয়েন্স পাই 25,000 টাকা, কিন্তু আমার অ্যাকচুয়াল এক্সপেন্স যদি 10,000 হয়, তাহলে 15,000 টাকা ডিমড ইনকাম হিসেবে যোগ করে। না না, সেটা তো ডিমড হিসেবে যোগ করতো আগের আইনে, সেটা হলো আগের আইনে। এখন ওখানে বিষয়টা হলো কি যে আমার খরচ 10,000 হয়েছে, কিন্তু আমি 25,000 পাবো কেন? বিষয়টা এরকম, সেটা ডিমড ইনকাম হিসেবে যোগ হয়েছে। এখন ওইটাও আমার দেখতে হবে যে এবারে যে ডিমড ইনকাম ওটার মধ্যে আছে কিনা। এটার মধ্যে ডিমড ইনকাম গুলো চেঞ্জ হয়ে গেছে। আপনি যে কথাটা বললেন, আপনি আগের আইন দিয়ে কথা বলতেছেন, বা আমাদের যে ওইটা ফলো করতেছেন, হয়তো স্টাডি ম্যানুয়ালটা ফলো করতেছেন। জি স্যার। এখন আমার দেখতে হবে যে ডিমড ইনকামের মধ্যে ওইটা আছে কিনা, বুঝতে পারছেন? ঠিক আছে ডিমড স্যার। ইনকাম তো আমি ডিমড ইনকাম তো আপনাদের পড়াবো। ডিমড ইনকামটা পড়াবো কবে? ডিমড ইনকামটা হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্স যখন, তখন ডিমড ইনকামটা পড়াবো। তো দেখি যে ডিমড ইনকামের মধ্যে ওটা আছে কিনা। জি স্যার। তো ডিমড ইনকাম যখন পড়াবো তখন আপনি দেখবেন যে এই যে ডিমড ইনকাম, তো ডিমড ইনকামের মধ্যে আনএক্সপ্লেইন ক্যাশ ক্রেডিট, ডিফারেন্স বিটুইন অ্যাকচুয়াল রেকর্ডেড আনরেকর্ডেড ইনভেস্টমেন্ট, আনরেকর্ডেড মানি বুলিয়ন। আগের ডিমড ইনকাম নাই, কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। Salami, Premier, Goodwill Money, cancellation of indebted managing winning from lottery, profit and recovery from loss, bad debt, trading liability. Profit from ভাই আমি তোমার কল দিচ্ছি। স্যার আমরা কি একটা ব্রেকে যাবো এখন? ব্রেক যাবো, ওই জিনিসটা ক্লিয়ার হয়নি। যাইতে চাচ্ছিলাম, যাইতে হ্যাঁ। পারলাম, যাইতে হ্যাঁ তো হ্যাঁ অবগত। স্যার আপনি একটু ওনাকে মিউট করে দেন, অথবা কাউকে কো-হোস্ট দিলে ভালো হয়। ডিমড ইনকাম গুলো একটু দেখেন। আনএক্সপ্লেইন ক্যাশ ক্রেডিট, আনএক্সপ্লেইন ইনভেস্টমেন্ট, তারপরে ডিফারেন্স বিটুইন ফেয়ার মার্কেট গুডউইল মানি, স্যালামি, ফেলিওর টু ডিডাক্ট ট্যাক্স ফ্রম দ্য পেমেন্ট অর অ্যাকোয়ারিং অ্যাসেট, cancellation of indebtedness, winning from lottery, equity received from shareholder in cash, a loan received by the company other than buying car, loan gift, advance received as a bank transfer, building construction material showing. এই যে নাই, দেখছেন? ওইটা আপনার জি স্যার নাই স্যার নাই। ডিমড ইনকাম যেটা নতুন ডিমড ইনকাম ৬৭ ধারা, এখন যে ডিমড ইনকাম অ্যাজ পার ইনকাম ফ্রম আদার সোর্স, এটা তো দেখি না, এটা আগের আইনে ছিল। আর স্যার এবারের ম্যানুয়াল বই কি আপনি রিভিউ করতে পারছিলেন স্যার? আপনি দেখছিলেন স্যার? না না না, এই জন্য অনেক ভুল রয়ে গেছে স্যার, আপনি দেখলে ভালো হতো। না এবার ম্যানুয়াল দেয় না আমাকে। ম্যানুয়াল বের হয়েছে যে আমি শুনছি, কিন্তু আমি তো কোনো কপিই পাইনি। দেখি হালিম সাহেবরে বলবো অনেক। স্যার ম্যানুয়ালটা আপনি একটু বলে নিয়ে নিয়েন স্যার, তাহলে আমাদের অনেক উপকার হবে স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা ব্রেকে গেলাম, আমরা 10 থেকে 15 মিনিটের মধ্যে আবার ফিরতেছি। ঠিক জি আছে। স্যার, 15 মিনিট। ওকে স্যার।